লাইভ শুরু হলে আমাকে বইল, ঠিক আছে? ক্যামেরার কোয়ালিটি ঠিক আছে? লাইভ শুরু হয়েছে। তনয় লাইভ শুরু হয়েছে। লাইভ কি স্টার্ট? ইয়েস। Okay, we should good to go. আচ্ছা, মনে হয় ঢুকতে পারি না অনেক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে বেশ অনেকটা সময় পর আমরা W3 সলিউশন নতুন একটি লাইভের আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমাদের গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রির দুইজন সিনিয়র পার্সনদেরকে নিয়ে আমরা লাইভটা শুরু করতে যাচ্ছি। একজন হচ্ছে মনিরা আপু এবং আরেকজন নাজাসি ভাই। ওনারা দুইজনই আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রির খুব গুণী এবং সিনিয়র পার্সন। তো আমরা চেষ্টা করব ওনাদের কাছ থেকে বেশ কিছু ইনফরমেটিভ এবং ক্রিয়েটিভ কিছু ইনসাইট তাদের কাছ থেকে নেওয়ার জন্য। তো আমি তনয়কে একটু রিকোয়েস্ট করব ওনাদের দুজনকে যদি একটু অ্যাড করানো যায়। আসসালামু আলাইকুম। ভাইয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি অবস্থা দুজনের, ভাইয়া এবং আপু? আপনাকে ধন্যবাদ দিচ্ছি আজকের প্রোগ্রামে যুক্ত করবার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ W3 সলিউশনকে। জি জি, অবশ্যই অবশ্যই। আই এম সো অলসো গ্রেটফুল অ্যান্ড অনার্ড টু বোথ অফ ইউ, কারণ আপনাদের দুজনকে একসাথে দেখতে পারাটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। কারণ আপনারা তো অবশ্যই ব্যস্ত থাকেন আপনাদের কাজ এবং পারিপার্শ্বিক অনেক কিছু নিয়ে। তো থ্যাঙ্কস ফর জয়নিং আস। আমরা মনে হয় মোটামুটি শুরু করতে পারি, কারণ আমাদের দর্শক এবং অডিয়েন্সরা অপেক্ষা করছে যে তাদের কাঙ্ক্ষিত কিছু কোয়েশ্চেনগুলো নিয়ে কিভাবে কিছু জানার জন্য আর কি। তো যদি একটু ভাইয়ার কাছ থেকে যদি একটু আসি প্রথমত, যে ভাইয়া আপনি আপনার ডিজাইন বা ইলাস্ট্রেটর আর্টিস্ট হিসেবে আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? ডান দিক ভাইয়ার থেকে যদি আসি, তারপর আপুর কাছে আসতেছি। আচ্ছা, আমার জার্নিটা সেটা হলো যে আমার মা ভালো ছবি আঁকতো। হ্যাঁ, তো ছোটবেলায় আমি ছবি আঁকা প্রথমে আমার মায়ের হাতের আঁকা ছবি দেখেছি, সেখান থেকে অনুপ্রাণিত। তো ছোটবেলাতে আমাকে যখন টাকা দেয় আমাকে নাস্তা করবার জন্য, তো আমি সেই টাকাটা নাস্তা না করে সেই টাকাটা মানে একটা দিস্তা মানে কাগজ কিনতে পাওয়া যেত। হ্যাঁ, অনেক বড় কাগজ 1 টাকায় কিনতে পাওয়া যেত, 4 পৃষ্ঠা হতো। আমি কিনে এনে শুধু মানে একে একে নষ্ট করে ফেলে দিতাম। তো সেই জায়গা থেকে আমার প্রথমে ছবি আঁকাটা আসে। ডিজাইন তথা গ্রাফিক্স এর মূল বেসমেন্টটা আমার এখান থেকে শুরু হয়। পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন রঙের সঙ্গে পরিচিত, তারপরে বগুড়া আর্ট কলেজে যুক্ত হওয়া, এবং এরপরে এই যে আঁকাআঁকির একটা জায়গা থেকে তো ভাবলাম আমার বর্তমানে যে স্কিলটা আছে, যেটার প্রতি আমার ভালোবাসা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমি ভালো কিছু করতে চাই। আমার নেক্সট লাইফ, আমার পেশাগত জীবনটাকে আমার এই এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি সাজাতে চাই। সেই জায়গা থেকে আমার গ্রাফিক ডিজাইনের পেশাকে বেছে নেওয়া। বুঝতে পেরেছি। ইন্টারেস্টিং, কারণ দেখা যাচ্ছে আপনি ওই ছোটবেলাতে আপনার প্যাশন হোক বা আপনার প্যাশন থেকে এখন প্রফেশন, তো ব্যাপারটা তখনই খুঁজে পেয়েছিলেন, যেটা খুবই ইন্টারেস্টিং। আমরা তো সচরাচর দেখা যাচ্ছে নানান ধরনের গ্যাদারিং ইনফরমেশনের কারণে অনেক সময় স্টাক হয়ে যায় যে কি করা উচিত, বাট ওই সময়টাতে আপনি আপনার প্যাশনটা খুঁজে পাওয়াটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তো এখন একটু আপুর কাছে যদি আসি, আপু যদি একটু বলতেন যে আপনার গ্রাফিক ডিজাইন হয়ে ওঠার পেছনের গল্পের ব্যাপারটা, আপনি আপনার ইন্সপিরেশন বা কিভাবে কি শুরু হয়েছিল? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমার বিষয়টা হচ্ছে ভাইয়া যেটা বললো, ভাইয়ার একটা প্যাশন ছিল ছোটবেলা থেকে। তো আমার বিষয়টা আবার হচ্ছে টোটালি বিপরীত। মানে আমার কোনো ইচ্ছে দেখুন কোনোটাই ছিল না। যেহেতু আমার কোনোটাই ছিল না, সেহেতু কিন্তু আমার গ্রাফিক ডিজাইনে আসা কিন্তু একটু টাফই ছিল। তো যেহেতু আমার ইচ্ছাও ছিল না, এরকম প্যাশন ছিল না। তো আমি যখন 2016-তে
2016 তখন হচ্ছে আমি একটা অনলাইন বিজনেস স্টার্ট করি। তো অনলাইন বিজনেস স্টার্ট করার জন্য আমরা সবাই জানি কম বেশি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটা লোগোর প্রয়োজন। তো এখন হচ্ছে আমি একটা লোগো মেক করব। তো একটা লোগোর জন্য উম এত এত মানে আমি আমার পরিচিত অপরিচিত যাদেরকে আছে তাদের সবাইকে বলতেছি যে আমার একটা লোগো প্রয়োজন, বা তখন তো আমি স্টুডেন্ট। তো বিগ একটা অ্যামাউন্ট দিয়ে আমার কিন্তু লোগো বানানো ওই মুহূর্তে মানে টাফ, কিন্তু যেহেতু আমি স্টুডেন্ট ওই মুহূর্তে কিন্তু বিগ অ্যামাউন্ট দিয়ে হচ্ছে লোগো বানানোটা টাফ। আর আমার তখন মাথায় ধারণাও ছিল না যে হচ্ছে লোগো বানাতে এত টাকা লাগে, মানে আমার টোটালি কোনো ইচ্ছা যেহেতু ছিল না, আমার কিন্তু ওইদিকে কোনো নলেজ নেই। তো আমি যেটা করলাম, আমি একটা লোগো বানাবো। একজন খুবই পরিচিত একজনকে দিয়ে আমি একটা লোগো বানাইলাম। তো লোগোটা কি জাস্ট হচ্ছে একটা টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটাও কিছু কিছু টাইপোগ্রাফি এখন আছে যেটা আমি বুঝতেছি, একটা টাইপোগ্রাফিরও অনেক দাম হয়, কিন্তু ওই টাইপোগ্রাফিটা না এতটা খুব গর্জিয়াসও না, মানে আমি ভালো মন্দ কিছুই বুঝি নাই, তার মধ্যে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে নিল। মানে আমি একটা লোগোর জন্য 5,000 টাকা নিয়ে নিল। তো বিষয়টা আমার একটু কেমন জানি লাগলো যে জাস্ট একটা টাইপোগ্রাফির জন্য আমার এতগুলো টাকা চলে গেল। তো এর মধ্যে কি আছে আমি এটাই দেখবো, যে কি এমন জিনিস এটাই দেখবো। তো তখন থেকে হচ্ছে আমার মাথায় একটা চিন্তা ঢুকলো যে গ্রাফিক্স ডিজাইনারই হবো আমি। দেখবো এর মধ্যে কি আছে, বা আমি একটা পোস্ট, আমার যখন বিজনেসটা স্টার্ট করি, যখন আমি একটা পোস্ট ক্রিয়েট করতে যাই, মানে বিশেষ করে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টটা কিন্তু খুব বেশি জনপ্রিয়, দেশি হোক বিদেশি হোক খুব বেশি জনপ্রিয়। ছোট একটা পেজ তার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া ইয়াটা লাগে, পোস্টারটা লাগে। তো যখন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট মেক করতে যাব তখনও সেম কাহিনী, মানে একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ভালো একটা অ্যামাউন্ট চাচ্ছে। তো আমার দিনে যদি 4টা থেকে 5টা পোস্ট যায়, তো অ্যামাউন্টটা কোথায় যেয়ে দাঁড়ায়? তো ওই জায়গাটা থেকে আমি আসলে চিন্তা করলাম যে না, আসলে আমি আগে এর মধ্যেই ঢুকি, এটার থেকেই আমি দেখি এর মধ্যে কি আছে। তো আমার জায়গাটা হচ্ছে ভাইয়া যেরকম প্যাশন থেকে আসছে, আমি একটু জিদের থেকে আসছি যে এটাই আমি দেখে নিব। আমি এত টাকা দিয়ে এত কিছু করতেছি, এটা কিভাবে কি করে, এটা এই জায়গাটা থেকেই আমার আর কি গ্রাফিক ডিজাইনার লাইনে আসা। তো দেখা গিয়েছে এটা, যেটা দেখলাম যে চাইলেই যে কেউ একটা প্যাশন থেকেও আসতে পারে, জিদের বয়সেও আসতে পারে না, জাস্ট ইচ্ছাটা জরুরি। এখন সে কিভাবে আসলো এটা কিন্তু যেভাবেই হোক আসতেছে, তো ইচ্ছাটা থাকলে করা যায়, মানুষ পারে না এমন কিছু নাই আর কি। তো আমার ওই জায়গাটা থেকেই আর কি আসা। না, আপনার মানে আপনার স্টোরিটাও ভালো। দেখেন, আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে মানে আমি আসছি একদম, যে আমি এটার মধ্যেই দেখে নেবো যে এটা কি আছে এটার মধ্যে। এই। এক প্রকার ধাক্কা খাওয়া থেকে আর কি শেখা বলা যায়। হ্যাঁ, কথা আছে না একটা হ্যাঁ, যে শিক্ষা কোথায় ঠিক ঠেকছে যেথায়, যেখানে, মানে হ্যাঁ। সেম এরকম আর কি। তার থেকে আর কি এটা আসলে শিখেছি। ডিপেন্ড, হ্যাঁ, মোমেন্টামের উপর ডিপেন্ড করে। মানে আমি ভাইয়ারটা আমি উনি ওনার আমি আম্মুর আবার থেকে যেটা ইন্সপিরেশন করেছি, পাওয়া। আমি আবার যেটা করেছি, আমি হচ্ছে তখন হচ্ছে ওই মুহূর্তে ইলাস্ট্রেটর কি বুঝতাম না, ফটোশপ কি বুঝতাম না, ইভেন আমি কিছুই বুঝতাম না ওই টাইমটায়। তো আমি যেটা বুঝতাম সেটা হচ্ছে স্ন্যাপচ্যাট একটা ছিল। স্ন্যাপচ্যাটে হচ্ছে আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখলাম, স্ন্যাপচ্যাট দিয়ে ইজিলি লোগো বানিয়ে ফেলা। ইউটিউবে তো তাদের হচ্ছে কন্টেন্ট ভাইরাল করার জন্য কত কিছুই করে। তো আমি স্ন্যাপচ্যাটে কত, মানে অনেকবার চেষ্টা করছি, লোগো আর ভালো করে হয় না। তো ওই জায়গাটা থেকে আর কি পরে ধীরে ধীরে আর কি মুভ হওয়া। বুঝতে পেরেছি। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমরা যেহেতু মোটামুটি ইন্সপিরেশনের একটা টপিকেই আছি, আপনি আপনি ভাইয়া দুইজনের ইন্সপিরেশনের জায়গাটা ভিন্ন, টোটালি ডিফারেন্ট, বাট দুটোই খুব ইন্টারেস্টিং। আই উইশ আমাদের এখানেও যারা অডিয়েন্স যারা আছে তারা, তাদেরও নিশ্চয়ই এরকম কিছু না কিছু ঘটনা অবশ্যই আছে। তো আমি এই এই জিনিসটাকে একটু ধরে রাখতে চাচ্ছি, এই ফ্লোটা একটু ধরে রাখতে চাচ্ছি, এই রিদমে একটু আগাতে চাচ্ছি যে যেহেতু আপু এখন বললেন, আমি আপনাদের দুইজনের কাছে একটা কোয়েশ্চেন জানতে চাচ্ছি, এটা আমাদের ডাব্লিউ3 সলিউশনের পক্ষ থেকে। সেটা হচ্ছে, আপনারা নর্মালি যখন কোনো প্রজেক্ট হাতে আসে, কিংবা কোনো একটা প্রজেক্ট যখন ধরেন হাতে আসে না, এখনো আপনি একটা প্রজেক্ট ভাবতেছেন, জাস্ট ফান্ডামেন্টাল একটা আইডিয়া মাথায় ঘুরতেছে, তো এটার ইন্সপিরেশন গুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন? লাইক আমি যদি আমার এন্ড থেকে যদি বলি, আমি অ্যাজ ইউএক্স ডিজাইনার, আমি পার্ট টাইম মিউজিশিয়ান, আমি আমার পারিপার্শ্বিক অনেক জায়গা থেকে আমি ইন্সপিরেশন খোঁজার চেষ্টা করি। একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কুকুর হাঁটতেছে, এইসব ক্রাইটেরিয়া থেকে। তো আপনারা যদি একটু বলতেন যে আপনাদের ইন্সপিরেশনের জায়গাগুলো কোথা থেকে আপনারা কালেক্ট করেন অ্যাকচুয়ালি,
ভাইয়া যদি একটু আগে বলতেন, কারণ ভাইয়ার প্রোফাইল আমি অনেক স্টাডি করছি, ভাইয়ার ওয়েবসাইট কাটছি, তো আমি অনেক ইন্টারেস্টিং জিনিস পাইছি ভাইয়ার এখান থেকে। তো ভাইয়া যদি একটু আগে বলতেন। আচ্ছা, আমি আগে বলবো না? জি জি ভাইয়া ভাইয়া বলেন, একটু আগে যদি বলেন। আগে বলতেন। আচ্ছা আচ্ছা, আর মানে আমাদের মনিরা ম্যাডাম যেটা বললেন যে হলো প্যাশন, আর হলো উনি এসেছেন জিদ থেকে, তাই না? তো জিদ মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, শেষ পর্যন্ত দেখায়। আর প্যাশন কিন্তু মানুষকে অলসতা দেয় কিন্তু। হ্যাঁ, অলসতা, হ্যাঁ কিছুটা। প্যাশন মানুষকে অলসতা দেয়, জিদটা অনেক বেশি কার্যকরী। আচ্ছা, যে কথা বলছিলাম, প্লিজ আরেকবার বলুন, ভুলে গেছি মনে হয়। যে আমাদের আপনাদের ইন্সপিরেশন গুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আপনারা কালেক্ট করেন, আচ্ছা আপনাদের কাজের ইন্সপিরেশন গুলো? আচ্ছা, ভালো ডিজাইনের জন্য, মানে ভালো ডিজাইনের জন্য আপনাকে কল্পনা প্রবণ হতেই হবে, মাস্ট। হ্যাঁ, অনেকে বলে না যে খুব আবেগী উনি, খুব মানে কল্পনা প্রবণ, ফেন্সিফুল। আপনাকে এরকমটা পাগলই হতে হবে। এরকমটা পাগল যদি আপনি না হন, তোমার একটা কথা, আপনি কখনোই ভালো ডিজাইনার হতে পারবেন না। এখন এই যে এখন, কল্পনা বিলাসী, কল্পনা বিলাসী বলা যায়। হ্যাঁ, কল্পনা আপনার মানে প্রচুর কল্পনা থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি কল্পনা যদি না করতে পারেন, আপনি যদি এই যে বর্ষার সময় না এখন, আপনি যদি আকাশের দিকে তাকিয়ে থেকে ওই মেঘ দেখে যদি পাগলের মতো যদি কল্পনা যদি না করেন যে মেঘের একটা ঘোড়া, একটা মানে 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 খেরের গাদা তার আছে, একটা তাল গাছ আছে, মানে মেঘের মধ্যে যখন আপনি কল্পনা করছেন, আপনি কিন্তু একটা ঠিক একটা ছবি কিন্তু পেয়ে যাবেন। একটা মানে কোনো কিছু একটা আদল কিন্তু পেয়ে যাবেন কিন্তু আপনি মেঘের মধ্যে, কিন্তু আপনি যখন কল্পনা করবেন তাকিয়ে দেখে। হ্যাঁ, তো সবকিছুর মধ্যে আপনার একটা কল্পনা প্রবণ মন থাকতে হবে। তো আমাকে যখন ক্লায়েন্ট কোনো কিছু মানে জবের ক্ষেত্রে এই দেয়, আমি সেটাকে নিয়ে কল্পনা করি, আমি কল্পনার সাগরে হারাই যাই, সেটা নিয়ে মানে কল্পনা প্রবণ ভাবে আমি ভাবি, এবং তার সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবি। এবং পূর্বে তো আমাদের গুগল ছিল, এখন বর্তমানে বিভিন্ন ধরনের এআই আসছে। তো এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করি, সেটা বাজেটের উপরে। বাজেট যেমন, রিসার্চ তেমন। হ্যাঁ, যদি বাজেট যদি বেশি না হয়, কেন বেশি রিসার্চ করবো বলুন তো? একদম নয়। তারপরে তো নিজের একটা কোয়ালিটি আছে, কোয়ালিটি কাজের জন্য যতটুকু রিসার্চ করা প্রয়োজন ততটুকু রিসার্চ করে ফাইনাল ডেলিভারি আউটপুটটা দিয়ে থাকি, এটাই। আর প্রতিটা কাজে পূর্বে আমি প্রথমে স্কেচ করে নিই আমি। হ্যাঁ, স্কেচ থেকে আমি ফাইনাল ডিজাইনটা বের করার চেষ্টা করি আমি। এটা আমার কাজের প্রসেস। জি, হ্যাঁ বুঝতে পেরেছি। তবে আমি ভাইয়ার কথার সাথে আমি আরেকটু অ্যাড করব। আমি ভাইয়ার প্রোফাইল বা ভাইয়ার পোর্টফোলিও যতটুকু ঘাটাঘাটি করার সুযোগ হয়েছে আমার এন্ড থেকে, তো দেখলাম ভাইয়ার হাতের কলমের ছোঁয়া বা আপনি প্যাডে অনেক আঁকাআঁকি করতেছেন, খুব ইনক্রেডিবল। আমার কাছে সত্যি কথা বলতে, আমি যদি একটু ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি, আপনাদের মতো যারা আর্টিস্ট যারা আছে, আমার কাছে আপনাদের এই এই শিল্পের দর্শনটা না আমার কাছে খুব ইনক্রেডিবল মনে হয়, যে আসলে হাতের ছোঁয়া এই জিনিসটা পসিবল হয় কিভাবে, এত নিখুঁত ভাবে আপনাদের একটা আহ, যে জিনিসটা মাথায় কল্পনা করতেছেন, ইমাজিনেশনে যেটা আছে, এটাকে কিভাবে রিয়েলিটিতে আনেন। তো এই ব্যাপারটা কি একটু শেয়ার করা যায় আপনার এন্ড থেকে, যে আসলে আচ্ছা, আমার কনফিউজটা একটু যদি ক্লিয়ার হতো আমার এটা জন্য। হলো মানে, যদিও ছেলেরা মানে তাদের রূপচর্চার বিষয়ে মানে বিশেষ বিশারদ নয়, তো মানে তারা ভাবেও না যে মাথার চুলটা কেমন আছে, এটাও ভাবে না। হ্যাঁ, ছেলেরা তো, স্বাভাবিক মেয়েরা স্বাভাবিক, কিন্তু এই বিষয়ে কিন্তু বেশ সংবেদনশীল। একটু তারা কিন্তু কনসিয়াস। হম হ্যাঁ। মানে তারা কিন্তু বিশেষ ভাবে ভাবে তার মাথার চুলটা কেমন আছে। হুম হ্যাঁ, হুম। যে কোন লিপস্টিকটা ইউজ করেছে, কোথায় এখানে লাইট করতেছে, একটু রেড মানে ভাইব দিচ্ছে। হ্যাঁ, তো তো বিষয়টা ঠিক এরকম। হ্যাঁ, মানে আপনি একটা জিনিসকে কতটা সুন্দর করে সাজাতে যাচ্ছেন, কতটা সুন্দর করে দৃষ্টি নন্দন করতে যাচ্ছেন, আপনি কতটা ইমপ্রেস করতে চাচ্ছেন। হ্যাঁ, এই বিষয়টা আপনার মধ্যে থাকতে হবে যে আমার এই হাতের দর্শন দ্বারা আমি একজনকে কতটা আমি অভিভূত করতে চাচ্ছি। এই যে একটা তীক্ষ্ণ আকাঙ্ক্ষা, ভালোবাসা, প্রেম থাকতে হবে কাজের প্রতি। এই ভালোবাসায় আপনার কাজকে সুন্দর করে তুলবে, ঠিক একটা সাজার মতো। যেমন একটা মেয়ে 2 ঘন্টা ধরে মেকআপ করতে পারে, আবার 20 মিনিটও মেকআপ করতে পারে, ঠিক বিষয়টা ঠিক এরকম আমি মনে করি যে ভালোবাসা থাকতে হবে, ভালোবেসে কাজ করতে হবে। যা কিছু ভালোবাসবেন
সেটাই সুন্দর হবে এবং সুন্দর করে নিতে হবে। এইটুকুই। সুন্দর ভাইয়া, তার মানে আমি যদি আমার ভাষায় বলি তাহলে শিল্পের উৎকর্ষতার জন্য ভালোবাসা প্রয়োজন। এই তো, জি জি জি। বুঝতে পেরেছি। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখন আপু যদি, মনির আপু, আপনি যদি আপনার পার্সপেক্টিভ থেকে আপনার ইন্সপিরেশনের আইডিয়া গুলো যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি আমার দিক থেকে বলতেছি, কিন্তু আমি ভাইয়ার কথার সাথে একটা কথা বলি, যেটা হচ্ছে যারা আর্টিস্ট, মানে আপনার সাথে আর কি মিল রেখে বলতেছি। আসলে আমি অত দূর যাব না, জাস্ট শুধু একটা এক্সাম্পল দেবো। যারা কেউ একজন তাই খুব পুরান ঢাকার একটা পেন্সিল স্কেচ করে, কেউ তো করে তাই না? আমার যখন সামনে আসে তখন আমি মনে করি যে দুনিয়ার এত আর্ট আমার দেখার দরকার নাই। জাস্ট কেউ একজন পুরান ঢাকার একটা পেন্সিল স্কেচ করছে, তো কিভাবে সম্ভব এত সুন্দর করে ভিজুয়ালাইজেশন করা, মানে জাস্ট এইটাই আমি ইয়ে করি, যে তারা কতটা ভালোবাসা, আবেগ, মায়া এবং চিন্তা চেতনা দিয়ে এই কাজটা করে। এত চিন্তার বাইরে জাস্ট শুধু এটা যদি আমি চিন্তা করি, তো মানে সো ডিফিকাল্ট আমার পক্ষে আসলে। মানে স্কেচ করে আর্ট করা খুবই ডিফিকাল্ট, কিন্তু তখন আমি এটা চিন্তা করি যে এটা করেছে তার কত চিন্তার প্রয়োজন হয়েছে, কতবার জিনিসটা দেখার প্রয়োজন হয়েছে। একটা সামান্য একটা আলো পড়ছে কোন জায়গায়, আলোটা কোথায় থেকে ফোকাস হচ্ছে, এটাও কিন্তু তার চিন্তা করা লাগতেছে যে এই আলোটা, এই শ্যাডোটা এখানে পড়বে, এই আলোটা এখানে পড়বে। তো এইটা সো ডিফিকাল্ট। আর আমি যদি বলি, আমি যখন কাজের জন্য যে কাজটা করি আর কি, তো আমি সবচেয়ে বেশি, ভাইয়া যেটা বললাম, আমি রিসার্চ করি। তো বিশেষ করে আমি দেখেছি রিসার্চ না করে কাজ করতে গেলে যেটা হয় আর কি, আপনি সারা রাত ধরে একটা কাজ করলেন, দেখবেন ওটা কখনোই ক্লায়েন্টের পছন্দ হবে না। আপনি রিসার্চ করে কোনো একটা কিছু থেকে নতুন কিছু মেক করলেন, ধরেন আপনি 2 ঘন্টা টাইম পেলেন, মানে এটা আমার পার্সপেক্টিভ থেকে বলছি, আপনি 2 ঘন্টা টাইম পেলেন একটা কিছু করার, যেকোনো একটা কিছু করার। আমি যেটা করি, 1 ঘন্টা টাইমই নেই আমি রিসার্চে, পারলে আরো বেশি নেই, দেন কাজে বসি, একটা প্যানেল তৈরি করি, দেন হচ্ছে কাজে বসি। আর কোনোটা যদি আমি রিসার্চ না করি, তার মানে আমার ওই 2 ঘন্টাই লস। আমি সব জায়গা থেকে রিসার্চ করি। আপনি যেটা বললেন, রাস্তায় গেলে একটা কুকুর হেঁটে যাচ্ছে, সেখান থেকেও আপনি আইডিয়া নেন। এই কাজটা আমিও করি। যে কোনো লোগো হোক, যে কোনো ব্যানার হোক, যে কোনো কিছু হোক, এভরিথিং, মানে যে কোনো দোকানে কোনো লোগো নেই, কিছু নাই, তাও হচ্ছে কোনো ব্যানার নাই, সাপোজ একটা প্রোডাক্ট রাখা, আমি ওটা থেকেও একটা কিছু জেনারেট করার ট্রাই করি। মানে ওটা থেকেও আমি চিন্তা করি যে আসলে এখান থেকে কি করা যায় আর কি। তো এটা আমি বাস্তবিক যেটা রিসার্চ করা সেটা করি, প্লাস অনলাইন তো আছেই রিসার্চের জন্য, একদম ওপেন। তো আমি সব জায়গা থেকে রিসার্চ করি, ডিজাইন গুলো বেশি বেশি দেখি, অন্য এই জিনিসটা থেকে অন্য একদম কি মিস করেছে, ওটা থেকে আমি কি করতে পারবো। তো এই জিনিসটা আমি আর কি বেশি করি, রিসার্চে আর কি আমি টাইম দিই বেশি, এই আর কি। বুঝতে পেরেছি। তা আপুর কথা থেকে যদি আমি বলতে চাই, আপুর কথাটার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে ডিজাইন ইজ এভরিওয়্যার। এটা যদি আমি ব্যক্তিগতভাবে আমার একটা ফিলোসফি, ডিজাইন ইজ এভরিওয়্যার। আমি যদি আপনাদের কথার সাথে যদি অল্প একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি দেখা যাচ্ছে ট্রাভেল করতেছি, এখান থেকে একটু ঢাকার বাইরে যাচ্ছি, আমি গাড়িতে থাকি যেখানেই থাকি, আমার নজরটা অলওয়েজ একটু বাইরে থাকে। একটা ছোট থেকে ছোট ব্যানার, একটা দোকানের যে কোনো একটা কিছু, কিন্তু ভাইয়া, এখন যে কোনো আমার একটা যে কিছু জিনিসটা আছে। আমার চারপাশে যারা চলাচল করে, আমার সাথে থাকতে থাকতে চারপাশে যারা চলাচল করে, তারাও এখন আমার মতো হয়ে গেছে। তারাও আমাকে জিজ্ঞেস করে, দেখতো এই লোগোটা কি টাইপোগ্রাফি দিয়ে করতে পারে বলুন তো?" মানে মানে আমার সাথে চলতে চলতে তারাও আমার সাথে মুভমেন্ট হয়ে গেছে। তারা পারুক আর না পারুক, তারা এটা বিশ্বাস করতেছে যে আমাকে এটা দেখাইলে কাজ হবে, আমাকে এটা দেখালে আমি এটা থেকে কিছু কাজ হবে। নিতে পারবো। এই কাজটা করে আর কি আমার সাথে যারা আছে আর কি। এটা স্বাভাবিক, স্বাভাবিক। এই জিনিসটা আসলে আমি এটাও বিলিভ করি, আসলে ডিজাইন ইজ এভরিওয়্যার। আর চোখ কান অলওয়েজ সবসময় খোলা রাখতে হবে, কারণ কোথা থেকে কোন অনুপ্রেরণা, ইন্সপিরেশন মাথায় ইনপুট হবে, বাড়ি দেবে, এটা তো বলা যায় না। এই আর বলা কি। যায় না। আচ্ছা, তো এই এই পর্বে আমি এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন রাখবো, প্রশ্ন হিসাবে। যেটা আমি বরাবরই যখনই হোস্ট হিসেবে দায়িত্ব পালন করি, আমি চেষ্টা করি সবার সাথে এই প্রশ্নটা একটু ডিসকাস করার, কারণ আমার মনে হয় এখান থেকে অনেক কিছু জানার আছে। সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, আপনাদের এই ক্যারিয়ারে, আপনাদের শুরু থেকে এখন পর্যন্ত কাজ করছেন, তো আপনাদের কোন একটা বিগেস্ট চ্যালেঞ্জিং কোন একটা কাজের আহ, গল্প যদি একটু শেয়ার করতেন, যে সেটা কিভাবে আপনারা ওভারকাম করে আসছেন। থাকে না যে কোন একটা ক্লায়েন্টের বা আপনারই কোনো একটা ইমাজিনেশনের মধ্যে আটকে আছে চিন্তাটা, এটা আপনি আউটপুট, আপনি আপনার সৃষ্টি, আপনার টুলস এর মাধ্যমে আপনি জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারতেছেন না।
তো এই বিগেস্ট চ্যালেঞ্জেস সম্পর্কে যদি একটু যে একটা গল্প যদি শেয়ার করা যেত, ভাইয়া যদি আগে বলতেন। আচ্ছা, আমি বেশ কিছুদিন আগে একটা ডিজাইন করেছি। সেটা হলো একটা মানে 3D লাভ, হ্যাঁ 3D লাভ। তো সেটা নিয়ে আসলে আমি প্রতিটা এই ধরনের চ্যালেঞ্জিং কাজের ক্ষেত্রে যেটা মানে কঠিন মনে হবে বা হচ্ছে না, সম্ভব নয়, আমি কাজের পূর্বে কিন্তু মানে 5 মিনিটের কাজ হতে পারে, কিন্তু সেটা নিয়ে কিন্তু আমি 2 ঘন্টা রিসার্চ করি। কিন্তু আমি মানে 2 ঘন্টা রিসার্চ বলতে এই রিসার্চ নয় যে ডিজাইনটা কেমন হবে, আমি রিসার্চ করি হলো মানে শর্টকাটে বুদ্ধি দিয়ে এই কাজটা কিভাবে করা যাবে। আমি সবসময় মানে মানে অলসতাই আপনাকে এর সমাধান দিতে পারে। আপনি যদি অলস হন, অবশ্যই আপনি সকল ওভারকাম খুব সহজে করতে পারবেন। এক্স্যাক্টলি। মানুষ ভাইয়া একটা কথা আছে, এর মধ্যে আমি বলি একটা কথা আছে, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে অলস ব্যক্তিকে দেওয়া উচিত, যে কিনা সবচেয়ে সহজ রাস্তা সেটা বের করে ছাড়বে। ইটস পসিবল, এটা আমাদের আমাদের ক্রিয়েটিভ মাইন্ড থেকে এটা আরো সহজে হয়ে যায়। কিভাবে জানো? ডেডলাইন যখন চলে আসবে, দেখবেন যে একটা জিনিসের ডেডলাইন যখন চলে আসবে, কাজের যে স্পিড আর কাজের যে একটা সৌন্দর্য বেড়ে যায়, এটা সারাদিন টাইম থাকলেও হয় না, ঠিক ডেডলাইনের আগে আসে আর কি। মানে একটু মানে বাড়িয়ে বলছি না, মানে কোনোভাবে অহমিকা এরকমটা ভাবে নিবেন না, কোনোভাবে না। যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ, মানে আমার অফিসে মানে আমার একটা পার্সোনাল একটা কাজ ছিল, যার জন্য আমি অফিসটা অফ করেছি। পার্সোনাল বলতে আমি একটা মানে জায়গায় যুক্ত হয়েছিলাম নির্বাচনে, আচ্ছা সেটা বাদ দিই। তো হলো আমার অফিস ছিল, তো সেখানে ডিজাইন নিয়ে কাজ করা হতো, সকল আর্টিস্ট ছিল। তো আমি যেটা করেছিলাম যে হলো মানে করেছিলাম বলতে কি, আমার অফিসে 8 জন জব। তো আমি সারাদিন ঘুমাতাম, আমি তারপরে হলো আপনার হয়তো বা 2টায় অফিসে যেতাম। তো সকলে যা কাজ করছে আমি মানে সকলে যা কাজ করছে আমি ওই 2-3 ঘন্টার মধ্যে সেই পরিমাণ কাজ করতে পারি। আমি শুধু আগে ভাবতাম যে কাজটা কিভাবে হবে কিভাবে হবে, এই শর্টকাট এই অলসতার জন্যই। আমি মনে করি অলসতা আমার জীবনের প্রাণ, অলসতা ছাড়া কখনো এটা সম্ভব হতো না। এবং এই অলসতা করে কাজ করতে পারি বিধায় লাইফে হ্যাপি আছি। ভাইয়ার ভাইয়ার ট্যালেন্টের পিছনের সিক্রেট হচ্ছে অলসতা। আর আরেকটা বিষয় আমি ফলো করি, কখনো আমার যারা সহযোগী রয়েছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে অনুসরণ করে, তাদের সবসময় বলি কখনো মানে এই যে আয় বুঝে ব্যয় করবে না, সবসময় ব্যয় বুঝে আয় করবে। এটাই একান্ত। সামনের মাসে আমার 1 লক্ষ টাকা রাখবে, আমাকে এনিওয়ে 1 লক্ষ টাকা আর্ন করতে হবে। তো এই যে এইরকম টার্গেট নেওয়া, এটা আপনার সামনের মাসে মনে করেন 5 লক্ষ টাকা লাগবে, যে কোনো ভাবে আপনি কি করবেন, সব জায়গায় মার্কেটিং করবেন, সব জায়গায় পোস্ট লাগাবেন, হয়ে গেছে এনিওয়ে, ম্যানেজমেন্ট হয়ে যাবে শেষ। তো এরকমটা হওয়া উচিত আমি মনে করি সফলতার জন্য। বুঝতে পেরেছি, স্বাভাবিক। আমিও যথেষ্ট আমার জায়গা থেকে গ্র্যাটিটিউড আপনাদের প্রতি, কারণ হচ্ছে আমি একটা যে বিলিভ করি সেটা হচ্ছে দেয়ার আর নাথিং টু লার্ন ফ্রম সাকসেস স্টোরিজ। মূলত ফেলিওর কেসেস থেকে আসলে অনেক কিছু শেখার আছে, এই জন্যই কোয়েশ্চেনটা করা যায় আসলে চ্যালেঞ্জেস টাইমগুলোতে আপনারা আসলে কিভাবে ওভারকাম করেন। তো ভাইয়া আপনাকে থ্যাংক ইউ। আপু যদি এখন আপনার চ্যালেঞ্জেস স্টোরিগুলো যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি লাস্ট একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে 3D এর কাজ, সেটা হচ্ছে স্পেস স্টেশনের। আমাদের এটা একটা প্রজেক্টের কাজ ছিল। স্পেস স্টেশনের যে কাজটা করেছি আমরা, তো আমরা সবকিছুই পারফেক্টলি করেছি। তো একটা জিনিসে আমাদের প্রবলেম হচ্ছিল, স্পেস স্টেশন যখন লঞ্চ হয় তখন দেখবেন যে আগুনের একটা মানে ফুলকি বা এরকম কিছু একটা ধোঁয়া টাইপের কিছু একটা আসে। তো আমাদের সবারই এই জিনিসটা মানে আমরা যে
টিমটা ছিলাম, পুরো একটা টিম আর কি ওয়ার্কটা করেছে, স্টেশনটা পুরো একটা টিম কাজ করেছে। সেখানে হচ্ছে আহ, যে একজন মডেলিং করেছে, একজন হচ্ছে বোন সেট আপ করেছে, সবকিছুর বোন সেট আপ করেছে, একজন হচ্ছে অ্যানিমেশন করেছে, একজন ক্যামেরা অ্যানিমেশন গুলো করেছে। তো আমরা এরকম ইয়া করে করেছি। তো লাস্ট মুহূর্তে এসে হলো কি, আমরা সবাই সবার কাজ করলেও লাস্ট মুহূর্তে একটা কাজ আমরা কেউ পারতেছি না, সেটা হচ্ছে যে আগুন আর ধোঁয়ার যে কাজটা আর কি, এটা আর আমরা ওই মুহূর্তে পারতেছি না। তো আমাদের হচ্ছে রেন্ডারিং এর যে পিসি, আমাদের পিসিটাও ছিল না, তেমন হাই কোয়ালিটির পিসি ছিল না। 3D র কাজগুলো কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটির হচ্ছে পিসির প্রয়োজন হয়। পাওয়ারফুল তো আমাদের প্রয়োজন কাছে এখন অত স্পেসিফিকেশন। হাই কোয়ালিটি, হ্যাঁ অত হাই কোয়ালিটির ইয়ে ছিল না। তো আমরা যেটাই করতেছি রেন্ডারিং এ আলটিমেটলি আর আসতেছে না, যেরকমটা আসার কথা আর আসতেছে না। তো একটা কথা আছে, আমরা আমরা মনে হয় 4 থেকে 5 দিন টাইম ওয়েস্ট করে ফেলেছি অলরেডি এই কাজটা করতে যেয়ে। তখন আলটিমেটলি কিন্তু আমাদের ওই কাজটা হয় নাই, যতটুকু হয়েছে ওটা আবার রেন্ডার হচ্ছিল না, রেন্ডার হবেও না, যেহেতু হাই কোয়ালিটির পিস না, রেন্ডার হবেও না। তখন আমরা চিন্তা করলাম যেটাই হোক আমাদের তো সাবমিট তো করতে হবে, তাই না? আপনি বসে থাকলে তো হবে না, আপনাকে কিন্তু এটা সাবমিট করতে হবে। তো পরে আমরা চিন্তা করলাম, আমার মাথায় তখন একটাই কথা আসলো, ওয়ার্ক স্মার্টলি নট হার্ডলি। যে এখানে হার্ড করে কিছু হবে না, এখানে ওই ওই আরো কমপ্লিকেটেড কথাটাই হয়ে যাবে আমাদের, জিনিসটা। হ্যাঁ ওইটাই আমাদের রাখতে হবে। তারপর আমি যেটা করলাম, আমি যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, তো যেহেতু 3D দিয়ে এটা আমরা পারতেছি না, হবে কিন্তু অনেক বেশি একটা টাইম লাগবে, আর হচ্ছে হাই কনফিগারেশনের একটা পিসি লাগবে। তো আমি যখন ভিডিও এডিটিং কাজ করি তখন আমি চিন্তা করলাম এটা আমি প্রিমিয়ার প্রো দিয়ে করে ফেলি, গ্রিন স্ক্রিন দিয়ে করে ফেলি। এত চিন্তা করতেছি না, আমরা যাদের সামনে প্রেজেন্ট করতেছি এটা জাস্ট কয়েক সেকেন্ড দেখা যাবে, হচ্ছে এই ধোঁয়াটা আগুনটা কয়েক সেকেন্ড দেখা যাবে, কয়েক সেকেন্ড না, মেবি 1 সেকেন্ড, চোখের পলক। তো এটার জন্য আমরা 4-5 দিন অলরেডি ওয়েস্ট করে ফেলেছি, আমরা আর টাইম ওয়েস্ট করবো না। আমরা জাস্ট প্রিমিয়ার প্রোতে রেন্ডার, যেটা রেন্ডার হইতে প্রিমিয়ার প্রোতে নিয়ে গ্রিন স্ক্রিন দিয়ে করে দিয়ে দিছি। তো শুধু শুধু মানে আমরা এতগুলো টাইম ওয়েস্ট করছি। তো এইটাই হচ্ছে কথা, যে কিছু কিছু সময় অনেক চ্যালেঞ্জিং এর কাজ থাকবে, যেগুলো আসলে হার্ডলি দিয়ে হবে না, স্মার্টলি করতে হবে, বুদ্ধি দিয়ে করতে হবে। তো সব জায়গায় এরকম হবে। তা আমরা আলটিমেটলি এটা সাবমিট করেছি, এবং ভালোভাবেই করেছি। ওইটা নোটিসও হয় নাই যে আমরা যে ওটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করে করেছি, ওটা নোটিসও হয় নাই। তো এইটাই আর কি, মাঝে মাঝে এরকম অনেক চ্যালেঞ্জিং এর কাজ অনেকভাবেই মেকআপ করে দিতে হয় আর কি। তো এটা স্মার্টলি করলে অনেক কাজে অনেক ইজি হয়ে যায়, এটাই আর কি। বুঝতে পেরেছি। আপুর জায়গাটাও বেশ ইন্টেলেকচুয়াল বলা যায়। ভাইয়া তো অনেক ইনসাইটফুল দিল, আপু আপনার জায়গা থেকে অনেক ইন্টেলেকচুয়াল ওয়েগুলো দিলেন যে আসলে ওয়ার্ক স্মার্টলি নট হার্ডলি। আর ভাইয়া তো ভাইয়ার অলসতার জায়গা থেকে কিভাবে ওভারকাম করে উঠে আসছে, এটা ভাই একমাত্র হয়তো বা খুব অল্প সংখ্যক মানুষই পারে, এটা আসলে সবার পক্ষে হ্যাঁ, সম্ভব না। শুধু অল্প দেখা গেল সংখ্যক আমি কাজ, পারে। হ্যাঁ গুটি কয়, দেখা যাচ্ছে আমি ডেস্ক থেকে উঠে বিছনা একটু শুইলাম যে একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার বসবো, চোখ খুলে দেখি 5 ঘন্টা আবার ঘুম শেষ অলরেডি। এটা হয় স্বাভাবিক। আচ্ছা, তো এই পর্বে আমাদের একজন অডিয়েন্স একটা কোয়েশ্চেন করেছেন, তো আমরা এই প্রশ্নটা একটু নিতে চাচ্ছি ফেসবুক থেকে। প্রশ্নটা আপনাদের দুইজনের জন্য, যে গোলাম কিবরিয়া শ্রাবণ ভাইয়া প্রশ্নটা করেছেন যে আমার একটু প্রশ্ন দিবেন, বর্তমান সময়ে যদি কেউ ফ্রিল্যান্সিং পেশাতে আসতে চায় তবে কি নিয়ে কাজ করলে বা কি কি স্টেপ ফলো করতে হবে, বর্তমান ট্রেন্ডিং সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হবে। তো এটা নিয়ে আহ, আপু কিংবা ভাইয়া যদি একটু বলতেন ওনার প্রশ্নটা। লেডিস ভাই বর্তমানে আগে ফার্স্ট। বল। ফ্রিল্যান্সিং পেশাতে আচ্ছা, আমি ওনাকে অধিকার দিল। আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা, ঠিক আছে, বলুন, সমস্যা নেই। বলেন ভাইয়া। আচ্ছা আমি হ্যাঁ ভাইয়া বলবো। বলুন, সমস্যা নেই। জি জি আচ্ছা জি। মুক্তারকে যে আপনাকে দেখতে হবে, আসলে তো আমরা ডিজাইনার, মানে অর্থাৎ ডিজাইন ইন্ডাস্ট্রিতে আমাদের প্রয়োজনটা বর্তমানে কোথায়, এটা আমাদেরকে জানতে হবে, তাই নয় কি? জি আমরা তো অবশ্যই। আমাদের প্রয়োজনটাকে বিক্রি করব, মানে মানুষের কাছে আমাদের যে প্রয়োজন, আমাদের যে সেবার প্রয়োজন, আমরা সেই সেবাটুকু তো বিক্রি করব, তাই নয় কি? তো ইন্ডাস্ট্রিতে আমাদের কি প্রয়োজন আছে এটা তো আগে জানতে হবে, তাই না? বর্তমান এই ইন্ডাস্ট্রিতে এই 2024 সালে এসে
একজন ডিজাইনারের কি কাজ, কি প্রয়োজন মানুষের। তো এখন দেখতে হবে, দেখেন এআই কোন কাজগুলো করে দিচ্ছে আর কোন কাজগুলো করতে পারছে না। এআই যেটা করতে পারছে না আপনি সেখানে জায়গাটা দখল করে নিন। ক্লিয়ার? ক্লিয়ার কি বুঝতে পেরেছেন? মানে এআই কোন জায়গায় ফেল হচ্ছে, আমার মানুষের মানে কোন জায়গাটাতে অপূর্ণতা রয়েছে, সেই অপূর্ণতার জায়গাটুকুই আমি দখল করতে পারি বর্তমানে। এটা আমাকে মাথায় রাখতে হবে যে আরেকজন কম্পিটিটর আছে, সে হলো এআই। সে যেখানে ব্যর্থ হচ্ছে, অপূর্ণতা রয়েছে এই ডিজাইন, এই অপূর্ণতার জায়গাটুকু মাত্র আমি নিতে পারবো, তাছাড়া এই ব্যতীত কোনো কিছু নয়। তো এখন এর মানে গ্রাফিক্স ডিজাইনে কোন সেক্টরে যদি বলি, অবশ্যই লগো ডিজাইন এখনো আছে, থাকবে। আপনি দেখেন এআই আপনাকে লগো ডিজাইন করে দিবে, কিন্তু খুব ছোট্ট কিছু চেঞ্জ এটা আপনি করতে পারবেন না, কোনোভাবেই না। আপনি একটা ছোট্ট একটা চেঞ্জ চাচ্ছেন, মানে ক্লায়েন্টের যেমন অদ্ভুত অদ্ভুত চাওয়া হয়, অদ্ভুত চাওয়া হতে হবে না, আপনি একটা লগো ছোট্ট একটা চেঞ্জ চান, মানে পরিবর্তন চান, সেটা কোনোভাবেই চেঞ্জটা হবে না। আপনি একটা ইলাস্ট্রেশন করে নিয়েছেন এআই দিয়ে, বেশ ভালো কথা, কিন্তু ইলাস্ট্রেশন করার পরে ছোট্ট একটা ইনস্ট্রাকশন দেন, শুধু এই জায়গাটাতে একটু পরিবর্তন করে দেন, এটা এরকম অ্যাকুরেটলি কখনোই হবে না। সেখানে আপনাকে প্রয়োজন এই যে এখন হয়তো বা আপনাকে আগের মতো আর পরিশ্রম করতে হবে না। আপনাকে ওই যে উনি একটা কথা বলেছেন যে উনি তো সেটা নোটিশও করেন নাই, আমরা ওইভাবে গ্রিন স্ক্রিনটাকে জন্য করে দিয়েছি। তো বল যেখানে কাজ করে না, ছল সেখানে কাজ করে। তো কথাটা কি শুনেছেন কি আপনারা কখনো? হ্যাঁ, না, আপনার আপনার কাছ থেকে প্রথম মনে হয়। বল যেখানে কাজ করে না, ছল সেখানে কাজ করে। চল ছল, আচ্ছা কৌশলের কথা বলছি আমি। আচ্ছা, ডিজাইন ইন্ডাস্ট্রিতে মানে বর্তমানে দেখেন এই যে বিভিন্ন ধরনের এআই যে কাজগুলো করে দিচ্ছে, ছোট ছোট মানে ছোটখাটো যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো মানে আপনি একটা ক্লায়েন্টকে একটা ডিজাইন দেবেন, আপনি একটা পুরো একটা ডিজাইন মানে এআই দিয়ে নামাই ফেলছেন, সামান্য একটু চেঞ্জ প্রয়োজন, আপনি ওই মানে সামান্যটুকু চেঞ্জ আপনি ডিজাইনার ওইটুকু চেঞ্জ করতে পারেন, ওইটুকু চেঞ্জ করে দিয়ে আপনি পুরো ডিজাইনের ক্রেডিটটা আপনার হয়ে গেল। সামান্য একটু কাজ অ্যাপ্লাই করে পুরো ডিজাইনের ক্রেডিটটা আপনার হয়ে গেল। এআই তো আপনাকে সাহায্য করছে, এটা পরম সৌভাগ্য যে আমার কাজের সময়কে কমিয়ে দিয়েছে, আমাকে লাভবান করছে, আমাকে আরো অলস বানিয়েছে। ইটস গ্রেটফুল ফর মি। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আপু যদি এখন আপনার এর থেকে যদি একটু বলতেন। আচ্ছা, আমি ভাইয়ার সাথে হ্যাঁ আমি এআই নিয়ে আমি বলতেছি। বিষয়টা হচ্ছে কি, এআই দিয়ে শুরু করি। বিষয়টা হচ্ছে কি, সাপোজ ধরেন অনেক ডিজাইনাররা হচ্ছে হাই হতাশ করতেছে যে এআই চলে আসছে, আমাদের কি হবে এখন, সব তো এআই করে দিচ্ছে। তো আমি এই জায়গাটা থেকে মনে করি এআই কাদের জন্য হচ্ছে উপকার এবং কাদের জন্য উপকার না। সাপোজ আপনি ডিজাইনের ডিও জানেন না, আপনার জন্য এআই কিচ্ছু না। বিলিভ মি, আপনি এআই দিয়ে কিছুই করতে পারবেন না। আপনি যেখানে কিছু জানেন না, এআই দিয়ে আপনি কিছু করতে পারবেন না। এটা আমরা যারা ডিজাইনার তারা মনে করতেছি এটা তো এআই দিয়ে সম্ভব, সাধারণ জনগণ করে ফেলবে, কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি পারবে না। সাধারণ জনগণ কিন্তু এআই ওটা ইউজ করতে পারে না এবং পারবেও না। খুব বেশি হলে 2% মানুষ এটা পারবে। তো এআইটা কাদের জন্য সুবিধাজনক? আমরা যারা ডিজাইন করি বা জানি তাদের জন্য কিন্তু এআইটা সুবিধা, তাই না? তো ভাইয়া যেটা বললো, আপনি এআই আপনার কাজের সময়টা বাঁচিয়ে দিয়েছে, আপনার কাজটা আরো দ্রুত হবে, কিন্তু এআই দিয়ে আপনি প্রপার কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। আর ডিজাইনের মার্কেট প্লেস সম্পর্কে যদি আমি কিছু বলি, এখন নতুন যারা, তাদের একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে তারা খুব দ্রুত স্কিপ করে। সাপোজ তারা প্রথমে চিন্তা করলো আমি একটা লোগো বানাবো বা আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবো, সেই চিন্তা থেকে সেই ইলাস্ট্রেটর শিখতে গেল। কোথায় গেল? ইউটিউবে। ইউটিউবে যখন ইলাস্ট্রেটর সে শিখতে যায়, আজকে যখন ইউটিউবে ইলাস্ট্রেটরে একটা কিছু সার্চ দিয়ে সে শিখলো, গুগল অ্যালগোরিদম কি করে, ওই রিলেটেড সব ভিডিও তার সামনে চলে আসে। তার পরবর্তীতে সে দেখলো 3Dর কাজ, তার পরবর্তীতে দেখলো প্রিমিয়ার প্রোর কাজ, তার পরবর্তীতে দেখলো কি আফটার ইফেক্ট এর কাজ, ভিএফএক্স এর কাজ। তার মাথা গেল ঘুরাইয়া, সে বলল যে না,
ইলাস্ট্রেটরে আমার কিচ্ছু হবে না, টাকা তো সব 3D তে, টাকা তো সব হচ্ছে কি বলে এটাকে আফটার ইফেক্টে, আমি আর অ্যানিমেশন। এটা করবো না। সে অ্যানিমেশনে সে কি করলো, খুব দ্রুত স্কিপ করলো, আলটিমেটলি তার কিন্তু একটা গ্যাপ পড়ে গেল, চাপা পড়ে গেল, সে কিন্তু ইলাস্ট্রেটরে শিখলো না। আপনি যদি যদি অ্যানিমেশন করতে যান, আপনি ইলাস্ট্রেটর স্কিপ করে আপনি কখনো অ্যানিমেশন করতে পারবেন? পারবেন না, আপনি কিন্তু পারফেক্ট হবে না। আপনার অবশ্যই গ্রাফিক্স এর বেসিক যে নলেজ গুলো খুব ভালোভাবে লাগবে, শুধু না, খুব ভালোভাবে বেসিক নলেজ গুলো লাগবে, হায়ার লেভেলে না গেলে ভালোভাবে হচ্ছে বেসিক নলেজ গুলো লাগবে। তো আপনার যেটা করতে হবে, যে কোনো নতুন একজন আসলো তার আগে মানে আমার ইয়াটা ঠিকঠাক, লক্ষ্যটা ঠিক রাখতে হবে, আমি কি শিখবো। এবং আপনি সব জানতা সংসার কখনোই হতে পারবেন না। আপনি যদি একটা ক্লায়েন্টকে বলেন আপনি সবই পারেন, তখন কিন্তু খুব কম সংখ্যক ক্লায়েন্ট আছে আপনার কাছে আসবে। কিন্তু আপনি যদি বলেন আমি হচ্ছে লোগো এক্সপার্ট, মানে আপনি এক্সপার্ট, লোগোতে এক্সপার্ট, আপনাকে কিন্তু লোগো ডিজাইনের জন্য যারা হায়ার করবে আপনাকে সবার আগে রাখবে। তো সব জায়গা সংসার হন একটা নির্দিষ্ট টাইম পরে, আগে আগে আপনি এটা বলতে শিখেন যে আমি এটাতে এক্সপার্ট, আমি ইলাস্ট্রেটরে এক্সপার্ট, আমি ফটোশপে এক্সপার্ট। আপনি এটা আগে বলতে শিখেন। আর এইটা বলতে শিখার জায়গা থেকে আপনার কোন সফটওয়্যারটা শিখলে বা কোন জিনিসটা শিখলে আপনার ভালো হবে, আপনি সেদিকেই ফোকাস করেন। হোক সেটা ইলাস্ট্রেটর, হোক সেটা লোগো, হোক সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট, ডাজন্ট ম্যাটার। আপনি সাপোজ যদি মার্কেট প্লেসের কথা বলেন, আমি ভিড়ের কথা বাদ দিলাম, শুধুমাত্র বাংলাদেশের মার্কেট প্লেসের কাজগুলো যদি আপনি ধরতে পারেন, লোকাল মার্কেট প্লেসের কাজগুলো যদি ধরতে পারেন, আপনি সারাদিন এটা করেই কুল পাবেন না। মানুষ বলে কাজ নেই, আপনি সারাদিন এটা করেই কুল পাবেন না। শত শত দোকানদার আছে, ছোট ছোট যে দোকানদার গুলো, তাদের পেজ আছে, তারা কিন্তু করুক আর না করুক একটা ফেসবুক পেজ খুলেছে, তাদের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটা লোগো খুব বেশি ইম্পর্টেন্ট, পেজ মেনটেন করা খুব বেশি একটা ইম্পর্টেন্ট। তো এই কাজগুলো যদি সে তার নিজের একটা পোর্টফোলিও সুন্দর করে ক্রিয়েট করে মানুষ এটাকে প্রেজেন্ট করে, মানে নিজের মার্কেটিংটা নিজে করে যে আমি এইটা এক্সপার্ট, কাজের অভাব হবে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় কথা, এক্সপার্ট বলতে পারবে এরকম একটা যে কোনো কাজ, ওইটা ভালোভাবে শিখতে হবে, তারপর সে মুভ করুক, এই কাজটা ধরে রাখুক যাতে সে বলতে পারে যে আমি এইটাতে এক্সপার্ট। তো নতুন যারা আছে তাদের মার্কেট প্লেস সম্পর্কে, কাজ সম্পর্কে জানতে হলে আগে নিজে জানতে হবে যে আমি কতটুকু পারি, কি পারি, এটা আগে স্ট্রং করতে হবে, দেন মার্কেটে নামতে হবে। এটাই আর কি। বাহ, খুব ভালো কিছু ইনসাইট দিলেন আপু এবং ভাইয়া। আশা করি কাজে আসবে আমাদের অডিয়েন্সদের যেটা জানতে চেয়েছেন। অবশ্য আমি যেটা মনে করি যতটুকু না আসলে নলেজের যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে আসলে ভাইয়া যেটা বলেছিলেন যে আহ, প্রয়োজনটা আগে খুঁজে বের করতে হবে যে আসলে কার কোন জিনিসটা প্রয়োজন, এটা সেটা হোক ডিজাইন বা অন্য কোনো ইন্ডাস্ট্রি হোয়াট এভার। বাট আমরা যেহেতু সার্ভিস সেল করতেছি, তো আসলে কোন সার্ভিসটা কখন কোথায় বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে এটা আগে আমাদের রিসার্চ করে বের করাটা উচিত। আর যেটা এআই করতে পারছে না সেটাকে আগে ওভারকাম করতে হবে। কারণ এখন তো এআই এর জয় জয়কার সব জায়গাতে, খুব বেশি রেভলিউশন হচ্ছে। যাই হোক, এই পর্যায়ে আমি আহ, ভাইয়ার জন্য আমি স্পেশালি দুইটা কোয়েশ্চেন আমি রেডি করে রাখছি, যে কারণ ভাইয়ার প্রোফাইলটা আমাকে অনেক বেশি ফ্যাসিনেট করছে, সত্যি কথা, আমি বারবার বলতেছি ব্যাপারটা। তো আমি ভাইয়ার তারপর আপুর জন্য বেশ কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেগুলো করবো। বাট আমি আগে ভাইয়ার কাছ থেকে আসতে চাচ্ছি। ভাইয়া, আপনার জন্য এখন যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে অ্যাজ এন আর্টিস্ট হিসেবে, আমি গ্রাফিক ডিজাইন উপমাটা এখন দিতে চাচ্ছি না, আপনাকে আর্টিস্ট হিসেবে আমি গণ্য করব। তো অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আহ, আমরা যারা লেখালেখি করে, কবি, তাদের তো রাইটার্স ব্লক বলে একটা কথা আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন রাইটার্স ব্লক। তো ঠিক তেমনই কিন্তু ক্রিয়েটিভস ব্লক বলতে একটা ব্যাপার আছে, যে আহ, অনেকটা সময় আসে যখন কোনো কারণে হয়তো ব্যক্তিগত কোনো হেজিটেশন বা কোনো ডিপ্রেশন বা যে কোনো প্রবলেমের কারণে হয়তো বা আমরা আমাদের ক্রিয়েটিভিটিটা বা প্রোডাক্টিভিটিটা অনেক বেশি ফল করে। তো এই ক্রিয়েটিভ ব্লকসের সময়টাতে কিভাবে আপনি আপনার আগের সত্তাটাতে ফিরে আসেন? হয়তো এটাতে সময় লাগে, বাট ওই টাইমটাতে অনেকেই মনে করে যাচ্ছে আমাকে দিয়ে মনে হয় আর কখনো ডিজাইন হবে না, আমার আমার হাত মনে হয় শেষ, আমি আর জীবনও টুল ইউজ করতে পারবো না। তো এই কঠিন মুহূর্তগুলোতে আপনি আসলে কিভাবে নিজেকে আহ, ঠিক করেন, বা আপনার প্রসেসটা আসলে কিভাবে হয় ক্রিয়েটিভ ব্লকস থেকে বের হওয়ার জন্য? আচ্ছা, আমি থাকি শহরে থাকি, হ্যাঁ, আমি এখানে শহরে থাকি।
হাসি পাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। না, ইটস ওকে ভাইয়া। আচ্ছা, আমি গ্রামে যাই। আচ্ছা, আমি সাধারণত গ্রামে যাই। আমি আমার যারা সহযোগী রয়েছে, গ্রামের যারা ছোট বাচ্চা রয়েছে, তাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিই আমি। এবং মানে নদীর তীরবর্তী যেসব এলাকা রয়েছে, মানে নদীর তীরের পাশে বসে সকলে মিলে আনন্দ ফুর্তি, গান বাজনা, মানে সপ্তাহে একদিন করে এটা আমি ফিক্সড রাখি। হুম। আহ, এতে মানুষ কে কি ভাবলো, কে কি, মানে এটা আমার কিছু আমি নিজেকে কিভাবে রিফ্রেশ রাখতে পারছি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। সপ্তাহে একদিন সেটা শুধু আমার নিজের জন্য রাখি, যে এই একটা দিন আমি নিজেকে আবার ফুল এনার্জি ফুল করে নিব আমি। যে একটা দিন থেকে আমি নেক্সট 7 days আমি চলার শক্তি খুঁজে পাবো। আমি মনে করি শুধু ডিজাইন করবার জন্য, মানে ডিজাইন আপনি এক নাগারে করে যাচ্ছেন, এটা এমন কোনো কিছু নয়। কারণ ক্রিয়েটিভিটিটা হলো আপনার আসে ফ্রেশনেস থেকে। আপনার ভিতরে যদি ফ্রেশনেস যদি না থাকে, আপনার ক্রিয়েটিভিটি কখনো আসবেই না। আপনার ঘুম ভালো না হলে আপনার কাজই হবে না। আপনি কি করে আপনি মানে না ঘুমিয়ে আপনি কাজ করবেন? অসম্ভব। না ঘুমিয়ে কাজ হবে, সেটা মাটি কাটা কাজ হবে। তা আপনার হলো ক্রিয়েটিভ কাজ তো আপনার, আর হলো না ঘুমিয়ে রাত জেগে চোখের নিচে কালো ই করে ক্রিয়েটিভ কাজ কখনো হবে না। আপনাকে প্রচুর মানে মানে রিফ্রেশ থাকতে হবে, পর্যাপ্ত ঘুম থাকতে হবে, এবং তারপরে আপনার ক্রিয়েটিভ পিওরনেস জিনিসটা আপনার ই হবে। আর ফ্রেশনেসের জন্য আপনার মন কোথায় সতেজ হচ্ছে, সেটা নিজ নিজ এক এক কার মন কোথায় সতেজ হবে সেটা বলা বড় মুশকিল। তবে আমার মনটা সাধারণত আমি গ্রামে গেলেই ফ্রেশনেসটা আমি খুঁজে পাই। ছোট বাচ্চাদের সঙ্গে 8-10 জন, মানে একদম সকলকে নিয়ে আসি, নিয়ে এসে মানে একদম পাগলের মতো সেজে দিই। ওই একটা দিন একদম পাগলের মতো তাদের সঙ্গে আড্ডা দিই, তাদের সঙ্গে একদম মিশে যাই, তাদের সঙ্গে মাছ ধরি, তাদের সঙ্গে খাবার দাবারের আয়োজন করি। মানে আমি ভুলে যাই, আমি মানে নিঃসত্তাকে আমি সেদিন ভুলে যাই। আমি ভাবি যে আজকেই পৃথিবীর মানে শেষ সঙ্গ, শেষ দিন, মানে মনের কোনো কিছু, সকল দুঃখ বেদনা সব মানে জলাঞ্জলি দিয়ে তারপরে চলে আসি। খুব সুন্দর, খুব সুন্দর ভাই। আসলে এটাই আমি এক্সপেক্ট করতেছিলাম যে আসলে মানসিক হতাশা বা মানসিক অস্থিরতা থেকে দূরে থাকার জন্য আসলে প্রকৃতির চেয়ে বড় কোনো কিছু হতে পারে না, এটা চিরসত্য। আচ্ছা, এই পর্যায়ে যদি আপুর কাছে যদি সেম কোয়েশ্চেনটা রাখা হয় যে আসলে এই ধরনের বিড়ম্বনা থেকে আপু কিভাবে নিজেকে পরিত্রাণ করেন, যদি আপু একটু বলতেন। নিশ্চয়ই আপু এই ধরনের প্রবলেম নিশ্চয়ই ফেস করেছেন এর আগে। ভাইয়া যেমন হচ্ছে কি গ্রামে যায়, তো আমার আসলে গ্রামের বাড়িতে যে এরকম থাকার মতো বা এরকম প্লেস হয় না। আর ভাইয়ার যে সুবিধাটা হয়, দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে একদম একদম বসে পড়তে পারি। আমার অনেক রেস্ট্রিক্টেড অনেক কিছুর জন্য আসলে হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, আমি ঘুরতে যাই, আমি খুব ঘুরি। আমি প্রায় বাংলাদেশ সব জায়গাতেই আমি ঘুরে আসছি। তো আমার দেখা যায় 2 মাস 3 মাস পর হচ্ছে প্রায় মানে 2-3 মাস হয়ে গেলেই আমার মনে হয় যে না, আমার একটা রিফ্রেশমেন্টের দরকার। আমি সমুদ্রে যাই বা পাহাড়ে যাই, যে একটা রিফ্রেশমেন্ট হয়েছে। বিশেষ করে আমি ছবি তুলতে খুব পছন্দ করি, হাজার খানিক ছবি তুলি। নিজের ছবিগুলো দেখে নিজের একটা রিফ্রেশমেন্ট আসে। ওখানে ঘোরার থেকে বেশি বাসায় এসে ছবিগুলো দেখি 2-3 দিন, দেখে আমার খুবই ফ্রেশ লাগে, দেন আমি আবার একটা কাজে মন দিতে পারি। না গেলে আমার আবার হয় না। বিশেষ করে কোথাও না গেলেও আমি এখান থেকে ঢাকায় যে থাকি, আমি এখান থেকে রমনায় যাই, রমনায় যে ছবি টবি তুলে ওই যে যেটাই আর কি, ছবি টবি তুলে আমার মানে ফ্রেশনেস এর জায়গাটা আর কি এটা, যেহেতু আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। তো ছবি টবি তুলে আসি, বাকি পরের দিন হচ্ছে ওগুলো এডিট করি, নিজের ছবি নিজে এডিট করি, নিজের ভিডিও নিজে এডিট করি। মনে মনে বলি মানুষের তো অনেক করেছি, এবার নিজেরটা করি। তারপর তার 2 দিন এইরকম একটা রিফ্রেশমেন্ট নেই, তারপর আবার হচ্ছে কাজে বসি, এই আর কি। আর হ্যাঁ, এক্স্যাক্টলি ভাইয়া যেটা বললো, না ঘুমিয়ে কখনো কাজ হয় না। ক্রিয়েটিভ কাজ তো আরো হয় না, ঘুম হতে হবে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু আসলে কি, এটা বললেও আসলে কিছু কিছু টাইমে কাজ যেমন একটা প্রেশার থাকে, ঘুম আসলে পাগল হয়ে যেতে হয় আর কি। ঘুমাইতে গেলেও ঘুম আসে না, মানে চিন্তায়, সাবমিটের চিন্তায় পরে আমি মাঝে মাঝে কি করি, যাক যা আসতে কপালে বলে ওই যে ডেডলাইনের অপেক্ষায় থাকি, যা আসতে কপালে রেখে দিয়ে একটা ঘুম দেয়। ডেডলাইনের আগে আমি জানি যে ডেডলাইনের আগে মাথায় কিছু একটা আসবে, তখন শুরু করি একটা নির্দিষ্ট টাইম, এটাই আর কি।
সুন্দর সুন্দর, বুঝতে পেরেছি। আসলে এক একজনের অনুপ্রেরণা বা ব্যাটারি রিচার্জ করার ব্যাপারটা এক এক ধরনের। আমিও বিলিভ করি যে আমরা যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছি আমাদের ব্যাটারি ডাউন হয় খুব বেশি। এটা নানাবিধ কারণে হতে পারে, পারিপার্শ্বিক কারণ, আমাদের তো কমপ্লিটলি কাজটাই ইমাজিনেশনের উপর দিয়ে চলতে থাকে। তো আমি যদি আমার ব্যক্তিগত ইয়াটা যদি বলি, আমার যখন ব্যাটারি ডাউন হয়, আমি যদি ফিল করি যে আমি এখন চিন্তা করতে পারতেছি না, তখন আমি কবরস্থানে যাই। একটু উইয়ার্ড হতে পারে, বাট আমি কবরস্থানে যাই। তাও যাই হচ্ছে রাতে 11টা 11:30 তখন, যখন একদম চারিপাশ নিস্তব্ধ থাকে। কারণ ভাইয়ার সুযোগ আছে, ভাইয়া দেশের বাড়িতে যেতে পারে, ওইখানে অনেক বেশি যান্ত্রিকতা থেকে, ঢাকার যান্ত্রিকতা বা আমাদের এই এখানকার যে আমাদের যে যন্ত্রমানব যেভাবে আমরা লাইভ লিড করি, এখান থেকে পরিপূর্ণ পরিত্রাণ পেয়ে উনি দুই একদিন এখানে রিফ্রেশ হয়ে এই আসেন। সুযোগটা ভালো বাট লাগছে। ওইটা দেখা যাচ্ছে, হ্যাঁ, বাট আমাদের এখানে যেহেতু এটা ওইভাবে ইজিলি না, পসিবল না, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি ওই জায়গাটা অন্য একটা জায়গা থেকে আর কি ফাইন্ড আউট করতে। এই আর কি। আমি আমার লাইফে জি। 2 বছর আমি প্রায় কবরস্থানে কাটিয়েছি, মানে কবরস্থানে তাই পাশে নাকি? কাটিয়েছি। হ্যাঁ, মানে আচ্ছা অল আচ্ছা। টাইম পড়াশোনা করতাম ওখানে, মানে একসময় খুব পড়াশোনা করেছি আমি। ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো পড়াশোনা করিনি, মানে ক্লাসের শেষে মানে বসতাম, পড়াশোনা একদম করিনি। তবে ইন্টারমিডিয়েটের পরে প্রচুর পড়াশোনা করেছি আর ছবি এঁকেছি, সেটা কবরস্থানের পাশে বসেই, একদম একাকী। মানে এটা ভীষণ রকম, মানে একাগ্রতা আমার ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে। সেম সেম, কারণ আমিও এই জিনিসটাই বিলিভ করি। আসলে নির্জনতা অনেক কিছু ভাবায়, আর কবরস্থানের চেয়ে সবচেয়ে বেশি নির্জনতা পাওয়াটা মুশকিল। কারণ মানুষ রাতের বেলা মনে করে এখানে ভূত টুত প্রেতাত্মা আছে কিনা বা অনেক কিছু, কিন্তু আমার এগুলা তো অ্যাজ এ মুসলিম হিসেবে তো এটা তো আমরা জানি ওইটার চেয়ে পবিত্র জায়গা নাই। তো ওই জায়গা থেকে আসলে আমিও ওইখানে অনেকটাই নিজেকে ফিল করতে পারি যে আসলে আমি কে। আর ওইখান থেকে আমার নিজের মধ্যে প্রশ্ন আসে যে আমি আসলে কি, আমার রোলটা কি। আচ্ছা, আমার স্পেসিফিক রোল, এতটুকু রোল নিয়ে আমি আসছি, তো এটা আমার পূরণ করতে হবে। এখন আমার ব্যাটারি লো আছে, বাট এটা নিয়ে তো পড়ে থাকলে হবে না। সো আই হ্যাভ টু ডু সামথিং, এই আর কি। আহ, তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের কাছ থেকে অনেক ভালো কিছু ইনসাইট পেলাম। এখন আপুর কাছ থেকে যদি আমরা আপুর কাছে একটা কোয়েশ্চেন রাখবো, সেটা হচ্ছে আপনি এখনকার শুরু থেকে এই পর্যন্ত আপনার কোন সফটওয়্যারটা বা ওই সফটওয়্যারটাই কেন ব্যবহার করতেছেন এখন পর্যন্ত এত বেশি ফ্রিকোয়েন্টলি? কারণ দেখা যাচ্ছে যে আমরা, আপনি হয়তো একটু আগে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিলেন আমাদের অডিয়েন্সের, যে স্পেসিফিক টুলস জানা থাকতে হবে, বেসিক টুলস গুলো, তো সেই টুলস এর মধ্যে কোন টুলসটা আপনি একটু অধিক মাত্রায় ব্যবহার করেন, আর ওইটা শেখার পেছনের যদি ক্রাইটেরিয়াটা একটু বলতেন। আপুর ভয়েসটা মনে হয় আসতেছে না। আপুর ভয়েসটা মিউট করা কিনা একটু যদি চেক করতেন। না, আমরা শুনতে পাচ্ছি না আপু। আমি আসলে যেহেতু গ্রাফিক্স এন্ড ভিডিও, হ্যালো, এখন শুনতে পাচ্ছি মনে হয়। জি জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেহেতু দুইটা নিয়েই কাজ করি, যেহেতু গ্রাফিক্স এন্ড ভিডিও দুইটা নিয়ে কাজ করি, তো আমার যেটা দেখা যায় যে আমার ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটা নিয়েই আমার বেশি কাজ করা হয়, আর সাথে প্রিমিয়ার প্রো। তো আমি যদি প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করতে চাই, মাস্ট বি আমার যেটা হয় ফটোশপ, ইলাস্ট্রেটর প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় যে শুধু প্রিমিয়ার প্রো দিয়েও অনেক কাজ হয়ে যায়, অনেক কিছু আছে যেটা আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর প্রয়োজন হয় না। কিন্তু মোশনের কোনো কাজ যখন করতে যায়, আফটার ইফেক্টের কাজ যখন আপনি করতে যাবেন, তখন মাস্ট বি আপনার ইলাস্ট্রেটর প্রয়োজন হবে। আপনি ফটোশপ জানেন কি জানেন না এটা পরের বিষয়, ইলাস্ট্রেটর মাস্ট বি প্রয়োজন হবে। কারণ একটা লোগো অ্যানিমেশন করতে গেলে আপনাকে অবশ্যই ভেক্টর ফাইল লাগবে। তো আপনার ভেক্টর ফাইল করার জন্য আপনার অবশ্যই ইলাস্ট্রেটরটা মানে মাস্ট বি দরকার। তো আমি যেটা মনে করি, বেসিকলি হচ্ছে কেউ কিছু জানুক আর না জানুক, যাতে ইলাস্ট্রেটরটা একদম মানে ভালোভাবে জেনে যায় আর কি। ফটোশপটা তো জানবে, কিন্তু ইলাস্ট্রেটরটা মাস্ট বি। দুইটা অবশ্য দুই জিনিস, মানে কোনটা কিন্তু কম্পেয়ার করা যাবে না, কোনোটা দুইটা টোটালি দুই জিনিস, মানে দুইটা কম্পেয়ারের সাবজেক্ট না। তো তাও আমি বলতেছি সেটা হচ্ছে মাস্ট বি ইলাস্ট্রেটরটা কেউ একজন ভালোভাবে জেনে যাক, যে কাজেই যাক না কেন, ইলাস্ট্রেটর বেসিকটা থাকলে
দেখা গিয়েছে আপনি অনেক কাজই আপনি এগিয়ে থাকবেন আর কি। তো ইলাস্ট্রেটরের বেসিকটা না থাকলে আপনি পিছিয়ে যাবেন, অনেকটাই পিছিয়ে যাবেন, অন্য অন্য জায়গা থেকে অনেকটাই পিছিয়ে যাবেন। আপনি না ভালো করে যেতে পারবেন মোশনে, না পারবেন হচ্ছে ভিডিওতে, না পারবেন ইলাস্ট্রেটরে, তো না জানলে তো ভালোভাবে, এটাই আর কি। তো যে কোনো জায়গায় মুভ করেন না কেন, ইলাস্ট্রেটরটা ভালোভাবে শিখে যেতে হবে। সাথে তো ফটোশপটা তো পরে আসতেছে, দুই জিনিস আসলে আমি দুটোকে কম্পেয়ার করছি না, টোটালি দুইটা ডিফারেন্ট জিনিস। কিন্তু মাস্ট বি ইলাস্ট্রেটরটা জানতে হবে আর কি, বেসিক নলেজ গুলো ভালোভাবে জানতে হবে। আর যদি কেউ এক্সপার্ট লেভেলে জানে তাহলে তো কথাই নেই, অনেক ভালো। বুঝতে পেরেছি। তার মানে ওভারঅল আসলে এআই বা অ্যাডোব ইলাস্ট্রেটর বা ফটোশপের আসলে কোনো বিকল্প নেই। সেটা এখন আমি যত সিনিয়র লেভেলে কাজ করি বা যেটাই করি করি না কেন, 3D 2D অ্যানিমেশন, বাট দিন শেষে আমাকে আসতেই হবে ইলাস্ট্রেটর বা ফটোশপে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই পর্যায়ে আমি ভাইয়ার কাছে একটা একটু টপিকের বাহিরের একটা কোয়েশ্চেন একটু রাখবো। আশা করি আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার ভাইয়ের কাছ থেকে অনেক ভালোভাবে পাবো আশা করি। সেটা হচ্ছে ভাইয়া একটা ব্যাপার যেটা আমি আমার পার্ট টাইম মিউজিক যেহেতু আমি করি, তো এই জিনিসটা আমি অনেক বেশি ফেস করি। সেটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা। যে একটা কাজ আমি করলাম, একটা গান একটা লোকেশনে আমি গাইলাম বা একটা কিছু প্লে করলাম, 10 জনের মধ্যে 6 জন 5 জন এক ধরনের মতবাদ দিচ্ছে, আর 2-3 জন বলছে যে না এটা কোনো কিছুই হয়নি, ঘোড়ার ডিম, আর বাকি কয়েকজন বলছে যে হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে, এই সেম জিনিসটা কি আপনার আর্টিস্ট ক্যারিয়ারে কি আপনি কি কখনো ফেস করেছেন কিনা, যে আসলে এই ক্রিয়েটিভ প্রসেসের সময় আপনার খ্যাতির বিড়ম্বনা বা ক্রিটিসিজম যে ব্যাপারগুলো আসে, ফিডব্যাকের সময় যে ব্যাপারগুলো আসে, তো এই খ্যাতির বিড়ম্বনা বা ক্রিটিসিজম গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন আসলে, বা কিভাবে আসলে এই জায়গাটা থেকে ওভারকাম করেন? কারণ অনেক সময় দেখা যায়, আমি ব্যক্তিগতভাবে আমি ছোট মানুষ, অনেক সময় অনেক ওভার থিঙ্কিং এর মধ্যে পড়ে যায়, আর এই জিনিসটা হয়নি তাহলে তার মানে আমার 1 মাসের পরিশ্রম শেষ, 5 দিনের পরিশ্রম শেষ, তাহলে আমার দেওয়া হবে না কিছু। তো এটা আসলে কিভাবে আপনি ওভারকাম করেন? আচ্ছা, এমন কোন মানে কাজ কখনো করিনি যে কেউ দেখে বলেছে ভালো হয়নি বা নট পারফেক্ট, এরকম কোন রেকর্ড নেই আমার। আচ্ছা, আর যদি হতো কখনো, কথার কথা ধর আপনার কোন একটা ডিজাইন দেখে কেউ যদি আমার বলতো যে না এটা ভাই কি, আচ্ছা, আমার এটা মানে স্বভাব, মানে কেউ নেগেটিভ কিছু বললে ধন্যবাদ, আপনার মঙ্গল হোক, আমি এটাই লিখে দিই। আমি তাই বলতাম, ধন্যবাদ, আপনার মঙ্গল হোক, একদম স্বাভাবিক। বুঝতে পারি, পজিটিভ অলওয়েজ ইতিবাচক চিন্তা, তাই তো? আমি মানে অন্য কোনো কিছু নিয়ে ভাবার প্রশ্ন আসে না। আমার হিসাবটা হলো ব্যক্তির নাজাসির কথা যদি বলি, আর্ন করব, ডিজাইন করব, ওই গিয়ে একটা ভাইরাল হয়েছিল না যে আমরা তো মানে সব জায়গায় যেতে পারি না, আমরা এখানে আসবো, বাজার করবো আর নিয়ে যাবো। করোনার সময় একটা মহিলা ভাইরাল হয়েছিল। আমার চিন্তাটা হলো এরকম, কারোর সঙ্গে বিন্দু পরিমাণ কোনো বিবাদ বা মনোমালিন্য বা অ্যাটাচমেন্টের কোনো প্রয়োজন নেই। কাজ করছি, এটিএম বুথে যাব, চাপ দেব, টাকা বেরোবে, বাজার করব, নিয়ে এসে রুমে ঢুকবো, কাহিনী শেষ। কারোর সঙ্গে সিম্পল সিম্পল। এগিয়ে না গেলাম, কোনো ঝামেলা কি। জীবনটা সুন্দর করে সাজাতে চাই, যত বেশি অ্যাটাচমেন্ট, মানে যত বেশি মানুষের সঙ্গে এগিয়ে পড়বো, মানুষের কমেন্ট তত বেশি জটিল হয়ে যাবে, কমপ্লেক্স। আমি চাই না আমার জীবনটা খুব মানে সাধারণ ভাবে অতিবাহিত হোক। আমার গণ্ডির মধ্যে শুধু ভালো লাগার মধ্যে, ভালোবাসার মধ্যে, কোনো কিছু জটিলতা কুটিলতার মধ্যে নয়। বুঝতে পেরেছি ভাইয়া। খুব সুন্দর আসলে। চিন্তার জায়গাগুলো এরকম সুস্থ এবং স্বাভাবিক রাখাটাই আমি মনে করি উত্তম, কারণ কমপ্লেক্সিটি দিয়ে তো আসলে কোনো কিছু পসিবল না। যত স্বাভাবিক থাকা যায় যে কোনো কিছু। তো অ্যাজ লাইক আমি আপুর কাছে যদি ব্যাপারটা রাখি, আপুর এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা জব ক্যারিয়ারে যখন অনেক ধরনের ডিজাইন তো আপু করেন স্বাভাবিক, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের হোক বা আপনার অফিসিয়াল ভাবে যদি কোনো নেগেটিভ ফিডব্যাক গুলো যখন আসে, তো এটাকে আপনি কিভাবে আসলে ম্যানেজ করেন? যে জিনিসটা আবার করতে হবে, আরেকটু রিসার্চ করতে হবে, জিনিসটা পজিটিভ নেগেটিভ দুইটা পার্সপেক্টিভ থেকে যদি একটু বলতেন। কন্ট্রোভার্সি থাকবেই আপনার কাজে, কেউ হয়তো বলবে মুখ ফুটে, কেউ বলবে না, কিন্তু আপনি যখন ডিজাইনের কাজ করবেন তখন 10 জন না হোক, যার জন্য কাজ করবেন তার কিছু থাকবেই, তার কিছু না কিছু এদিক সেদিক এটা করতে হবে। তো আমি বিষয়টা হচ্ছে কি,
আমি যেটা করি সেটা হচ্ছে আমার কাজে ভুল হয়েছে এটা এক জিনিস, পছন্দ হয় না এটা অন্য জিনিস। আমার কাজ আপনার পছন্দ নাই হতে পারে, আপনার পছন্দ একরকম, আমার পছন্দ একরকম, কিন্তু আমার কাজ ভুল হয়েছে এটা যদি কেউ বলে, তখন আমি একটু নড়ে চড়ে বসি যে ভুল হলো। কিন্তু আপনি যদি বলেন যে না আপনার পছন্দ হয়নি, তখন ডাজেন্ট ম্যাটার, পছন্দ নাই হতে পারে, পছন্দ করার মতো যে যে প্রসেস, আমার যেহেতু আপনাকে আবার সাবমিট করতে হবে কাজটা, অবশ্যই আপনার পছন্দের উপর গুরুত্ব আমাকে অবশ্যই দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করি, আপনার পছন্দের লেভেলটা আর কতটুকু গেলে ভালো হবে সেটা আর কি আমি জেনে নিই। একটা মজার ইন্টারেস্টিং বিষয় আমি বলি আপনাকে, একটা ক্লায়েন্টের আর কি। তো একটা ক্লায়েন্টকে একটা কাজ করে দেওয়া হয়েছে, ক্লায়েন্টের কাজটা পছন্দ হয় না, এই যে একটু কেমন কেমন লাগছে, এক্সাক্ট বলতেছে না যে মানে কোন জায়গাটায় প্রবলেম। ওই ক্লায়েন্টটাকে একটা টাইম নেওয়া হয়েছে যে এই টাইমের পর আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে রিভিশন দিয়ে দিচ্ছি কাজটা। সেম কাজ জাস্ট নাম চেঞ্জ করে দিছি, মানে ডকুমেন্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি। আগে সাপোজ ডকুমেন্টের একটা নাম ছিল, এখন সেম কাজ ডকুমেন্টের নামটা চেঞ্জ করে দিছি। কাস্টমার হ্যাঁ হ্যাঁ ইটস ওকে, এখন ঠিক আছে। কোনো চেঞ্জ কিন্তু হয় না এই কাজের মধ্যে, জাস্ট শুধু ডকুমেন্টের নামটা চেঞ্জ হয়েছে। তার মানে কি ক্লায়েন্ট কিছু সব ঠিক থাকলেও সে এদিক সেদিক বলবে এটা। আর আমি আরেকটা টেকনিক অবলম্বন করি অনেক সময়, যখন কোনো কাজ আমি সাবমিট দিই, ইচ্ছা করে একটা বিগ একটা ভুল আমি রাখি, ইচ্ছে করে যে তার অন্য ভুলগুলো এই জায়গায় এই ভুলটা হচ্ছে তার চোখে পড়ে। তারপর আমি জানি এমনিতেও সে কিছু একটা রিভিশন দেবে, অন্যকেও দিবে, এটা কেন জানি ক্লায়েন্টের এটা একটা স্বভাব। তো কিছু একটা ভুল যেটা রাখি, ভুল বলতে মানে এত মেজর না, কিছু একটা যে তার চোখে পড়বে, তার চোখে পড়বে। তো আলটিমেটলি এটা হয়, তার চোখে পড়ে এবং সে সেটা রিভিশন দিতে বলে। একটা কাজ দুইবার তিনবার বেশি ওরকম বলে না আর কি, সচরাচর ক্লায়েন্ট কিন্তু অতবার বলে না। তো একবারে বেশি দুইবার যখন এই জিনিসটা আমি সুন্দর করে ঠিক করে দিই, তার কিন্তু অন্য ভুল বা অন্য পছন্দ হয় না এই জিনিসটা মাথায় থাকে না। সে চিন্তা করে আমি তো দুইবার রিভিশন দেওয়াইছি, সে ওই ভুলটাই মানে ওই জিনিসটাই সে কারেক্ট করে। তো মানে আমি এই টেকনিকটা অনেক সময় অবলম্বন করি। আরেকটা যেটা যেটা বললেন আর কি, পছন্দ না হওয়াটা আসলে ডাজন্ট ম্যাটার, নাই হতে পারে, এটাই আর কি। আরেকটা কথা, জি ফ্রিল্যান্সিং জি লাইফ শিওর ভাইয়া। সবচেয়ে যেটা বিড়ম্বনা কষ্টের বিষয় হলো যখন ক্লায়েন্ট কি চায় সে নিজেই বোঝে না, তার নিজের কোনো সে নিজেই বোঝে না যে সে কি চায়। সে যদি বুঝতো, ভাইয়া সে যদি বুঝতো তাহলে এইটা চাই, হ্যাঁ, সে নিজেই কল্পনার সাগরে ভাসছে, তাহলে আমি কি করে তাকে ছুঁবো বলেন তো? তাকে টাচ করা কি পসিবল? এটা ভীষণ রকম কষ্টের। বুঝতে পেরেছি এটা কি একটা ক্লায়েন্ট স্বাভাবিক স্বাভাবিক। তাহলে জাস্ট শুধু ডকুমেন্ট চেঞ্জ, নাম ডকুমেন্টের নামটা চেঞ্জ করে দেওয়ার ফলে সে বলতো না ইটস ওকে এখন ঠিক আছে। ঠিক আছে, এটাই ট্রিক, আসলে এটাই ট্রিক। কারণ ভাইয়ার যে ব্যাপারটা বললেন, এরকম ক্লায়েন্টদের সাথে আসলে এই ট্রিকটা খাটাইলে দেখা যায় যে আসলে আলটিমেটলি অলৌকিক প্রজেক্ট নাম কমপ্লিটেড, এই আমি জিনিসটাই বলছি হয়। অত হার্ডলি করা কি অনেক কিছু আসলে ইজিলি করা যায়। যে আজকাল লাইভে এটা শিখলাম আমি। আমিও সত্যি কথা ভাইয়া, থ্যাঙ্কস টু আপু, আপুকে অনেক ধন্যবাদ। এই জিনিসটা আমি অ্যাপ্লাই করবো অবশ্যই, আমার রিসেন্ট ক্লায়েন্টের সাথে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করবো। খুব আমার চাকরি প্যারা দিচ্ছে করবেন কয়েকদিন যাবো, আমি এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখবো। যাই হোক, ধন্যবাদ। ভালো বেশি ধরবেই। ট্রিকি একটা ইনসাইট পেলাম আমরা সবাই, আশা করি। আচ্ছা, আমরা আসলে লাইভের একদম শেষ মুহূর্তে চলে গিয়েছি, আমরা আমাদের হাতে খুব বেশি সময় আমরা পাবো না। তো আমি একদম লাস্ট যদি আমি আপনাদের দুইজনের কাছে যদি ছোট একটা কোয়েশ্চেন রাখি, যে আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের যারা নতুন, যারা মূলত ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে বা ডিজাইন ইন্ডাস্ট্রিতে যারা জাম্প করতে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতেন। লেডিস ফার্স্ট। হ্যাঁ আপু, আমাদের হাতে একেবারে সময় কম, তো 1 মিনিট করে যদি বলা যায়। যারা নতুন ডিজাইনার আছে তাদেরকে আমি সর্বপ্রথম একটা কথা বলবো, কাজটাকে আগে ভালো করে শেখেন। অল্প কিছু কাজ করে মাথায় এটা কখনো ঢুকাবেন না যে আমি ফ্রিল্যান্সার হয়ে ভালো একটা টাকা অ্যামাউন্ট করবো, দ্রুত আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাবো। মানে এই দ্রুতটা করতে গেলে কি হয়, তার যে নিজের বেসিকটা যতটুকু টাইমে সে নিজের বেসিকটা গ্রো করবে এটা সে পারে না, স্কিপ করে খুব দ্রুত ডিজাইনিং এর মার্কেট প্লেসে ঢুকে যায় এবং ভালো ভালো ডিজাইনের মার্কেটটা তারা নষ্ট করে। আলটিমেটলি তারা কিন্তু
মার্কেটটা ধরতে পারে না কিন্তু নষ্ট করে। সাপোজ ধরেন একটা কথা আছে, 50 টাকার ডিজাইনের যারা হলুদ ডিজাইনার, তারা একটা কথা আছে কিন্তু। তো আলটিমেটলি তারা না ওই জায়গাটাই হচ্ছে ক্যাচ করে ওই জায়গাটা একদম একদম বাজে অবস্থা বানায় ফেলছে আর কি, যে এটা আর কি তারা কাজটা ভালো করে না শিখে না জেনেই তারা মার্কেট প্লেসে ঢুকে যাচ্ছে। এই যে মাথায় ঢুকে গেছে ফ্রিল্যান্সিং করলেই টাকা, এই জিনিসটা থেকে বের হয়ে শিখতে হবে। কাজই আপনার পেছনে ছুটবে, ঠিক আছে? ওই হলুদ ডিজাইনার না হয়ে ভালো কিছু শেখেন, ভালো কিছু করেন, কাজটা একটু ভালো করে শিখে যে কোনো একটাতে এক্সপার্ট হবে। এত কিছু জানার প্রয়োজন নাই, এত কিছু জানার অনেক সময় আছে। একটাতে এক্সপার্ট হয়ে আগে বলেন যে আমি এটাতে এক্সপার্ট, দেন কাজের নামেন। আমি নতুন ডিজাইনার দিয়ে এটাই বলবো, আগে শিখেন ভালো করে কাজটা, তারপর মার্কেটে নামেন। ভাইয়া যদি একটু শর্টলি যদি বলতেন। আচ্ছা, আমি সবাইকে যেটা বলি, যে গতানুগতিক ধারা 8-10 জনের মধ্যে শিখলে হবে না, আপনাকে সেটার উপর মাস্টারি অর্জন করতে হবে, একদম প্রফেশনাল যেতে হবে। বর্তমানে টিকে থাকতে হবে। আজ থেকে 5 বছর আগে আমরা যেভাবে কাজ করতাম, মোটামুটি জানলেও আমরা মার্কেট প্লেস থেকে আমরা কাজ পেতাম, কাজ করতাম। কিন্তু বর্তমানে যেহেতু এআই এসেছে, এই যে ছোটখাটো যে কাজগুলো ছিল সেই কাজগুলো এখন বিলুপ্তির পথে। এখন কি মাস্টারি যারা অর্জন করেছে, যারা একদম টপ লেভেলের, হ্যাঁ, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাদের সঙ্গে পর্যায়ে যেতে হবে। আর অর্থাৎ নিজেকে আপডেট করতে হবে। আপনি যদি এআই এর সঙ্গে যদি আপডেট যদি না করেন তবে সম্ভব না। আর বর্তমানে এই এআই এর যুগে একটা কথা সকলকে বলতে চাই, যে এআই একটা নির্দিষ্ট সত্তার মতো, হ্যাঁ, আমরা মানব, তারা এআই, হিউম্যান টু এআই। তো আপনার সঙ্গে এআই কে আপনি ব্যবহার করবেন, ব্যবহার করতে গেলে অর্থাৎ তার থেকে আপনি কাজ করে নেবেন, কাজ করিয়ে নিতে কিন্তু তার সঙ্গে কথা বলতে হবে, আপনার সঙ্গে এর ভালো কমিউনিকেশন হতে হবে। অর্থাৎ আপনাকে এইটা জানতে হবে, এইটা শিখতে হবে বর্তমানে 2024 সালে এসে এর সঙ্গে সঠিক কনভারসেশন, কিভাবে এর সঙ্গে কথা বলতে হয়, কিভাবে প্রম্পট দিতে হয়, এইটা আপনাকে ভালো জানতে হবে। আপনি এর ব্যবহারটাও আপনাকে জানতে হবে। তৎসহ আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরে যে গুলো, যে কাজগুলো রয়েছে সেটাকে আপনাকে শিখতে হবে, তবেই মাত্র আপনি এখানে টিকে থাকতে পারবেন। নয়তোবা ওই 3 বছর আগের ফেসবুকের একটা, মানে 3 বছর আগের মার্কেট প্লেসে একটা ডলার পাইছিলেন, $10, $20, $100, সেটাই বারবার বুস্ট করতে হবে। বিষয়টা এরকম, দুঃখজনক হলো এটা সত্য, যে আপনাকে টিকে থাকতে গেলে মাস্ট এআই এর সঙ্গে কনভারসেশন আপনাকে জানতেই হবে। আপনি যদি এআই এর সঙ্গে কনভারসেশন যদি জানেন, এআই আপনি কি চাচ্ছেন, এআই কে তো এটা বোঝাতে হবে নাকি? আমাদের এখন প্রথম কাজ হওয়া উচিত এআই কে, এআই এর সঙ্গে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি, কিভাবে আমরা বোঝাতে পারি, এআই এর ভাষা আমাদেরকে বুঝতে হবে। ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে যেরকম ইংরেজিটা আমরা শিখি, যে ইংরেজি ভাষা আমাদেরকে জানতে হবে, ইংরেজিতে আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন আমাদের প্রয়োজনটা হলো এআই এর ভাষা আমাদেরকে বুঝতে হবে, এআই কে আয়ত্ত করতে হবে, মেশিন ল্যাঙ্গুয়েজ, তবে আমরা ভালো কিছু করতে পারবো। বুঝতে পেরেছি ভাইয়া। অনেক তথ্যবহুল কথা বলে ফেললেন। আসলে এটাই আসলে আমারও জানার ছিল, যে আসলে এই কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতে, আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এখানে এখন কম্পিটিশন ইনসেন লেভেলে বাড়তেছে প্রতিনিয়ত। তো এই সময়টাতে আসলে টিকে থাকার জন্য এআই কে বন্ধু হিসাবে গ্রহণ করার চেয়ে অন্য কোনো ভালো উপায় আমার চোখেও নাই। আর ভাইয়াও যেটা বলেন তার সারসংক্ষেপ এটাই, যে এআই কে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, তাকে কিভাবে প্রম্পট করা যায়, তাকে কিভাবে কমান্ড করা যায়। থ্যাংক ইউ ভাইয়া, অনেক বেশি আপুকেও অনেক বেশি ধন্যবাদ, যে আপুরও এক্সপিরিয়েন্সের জায়গা থেকে অনেক বেশি ইনসাইটফুল ব্যাপারগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন একেবারে লাস্টে যদি একটু জিজ্ঞেস করি, যে আমাদের W3 সলিউশনের লাইভ এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি একটু বলতেন, তারপর আমরা হয়তোবা র্যাপ আপ করবো আর কি। আপনি হোস্ট হিসেবে অসাধারণ, অনেক সুন্দর কথোপকথন, অনেক কথোপকথন করেছেন। আপনার এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে তো অনেক কথা আমাদের বের করে নিয়েছেন, আমাদের পার্সোনাল যে আমাদের মাইন্ডের সহ ডিজাইনের সম্পর্কে কথাগুলো যেগুলো বের করেছেন। আশা করি যারা লাইভটি দেখছে বা পরবর্তীতে যারা দেখবে, আমি মনে করি সকলেই উপকৃত হবে যারা এই ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ। আপু যদি একটু বলতেন আমাদের W3 সলিউশনের লাইভ এক্সপিরিয়েন্স সম্পর্কে। থ্যাংক ইউ ভাইয়া, আসলে আপনি হোস্ট হিসাবে খুব ভালো, কারণ ভাইয়া যেটা বললো আর কি, ভিতরের মনের কথাগুলো কেমন করে জানি বের হয়ে গেল আর কি। অনেক অনেক দেখা যাচ্ছে সিক্রেট কথা, যেগুলো আমরা কখনো কোনো মানে ডিজাইনার অন্য ডিজাইনারকে আমরা সচরাচর বলি না, এটা কিছু কিছু সিক্রেট নিজের কাছে রেখে দেয় আর কি। তো দেখা যাচ্ছে আপনার মাধ্যমে শুধু একজন ডিজাইনার আরেকজন ডিজাইনারকে পুরো বাংলাদেশকে আর কি ওপেন করে দিয়েছেন।
তো এটাই আর কি, এরকম ছোটখাটো অনেক তথ্য সবাই জানতে পেরেছে, ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক ইন্টারেস্টিং কিছু। তো আশা করি আমাদের সাথে ছোট বড় যারা আছে, যারা জয়েন করেছে, আশা করি কম বেশি তাদের উপকার আসবে। এরকম লাইভ সেশন যদি আপনারা আরো করেন, আমি মনে করবো যে আমি অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং স্টোরির সাথে সাথে, এই যে আমি প্রায় 1 ঘন্টা 6 মিনিট ধরে কথা বলছি, আমার কিন্তু বোরিং লাগে না। কেন লাগে না? অনেক তথ্যমূলক ছিল কথাগুলো। আপনার যেখানে একটা আগ্রহ সৃষ্টি হবে সেখানে কিন্তু বোরিং লাগবে না। আশা করি যারা লাইভটা দেখছে তাদেরও আমার মনে হয় না যে বোরিং লেগেছে, কারণ অনেক ইনফরমেটিভ ছিল। তো যে কোনো একটা গল্পের মাধ্যমেই হোক, যেভাবেই হোক, তারা কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে গিয়েছে। তো আলটিমেটলি ভালো ছিল, সবার জন্য আশা করি উপকারে আসবে। জি, অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আমরা W3 সলিউশন অলওয়েজ চেষ্টা করবো এই ধরনের ইনফরমেটিভ টেকটক শো আয়োজন করার। আর আমাদের এই লাইভের পেছনে ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করছে, তনয়, আকলিমা আপু, আনোয়ার ভাই, সিইও আমাদের, তো ওনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাদের এই লাইভটাকে ইনফরমেটিভ এবং অর্গানাইজ করার জন্য। শুধুমাত্র আমি না, আমি হোস্ট হিসেবে না। জি জি, শিওর শিওর। এই সলিউশন সম্পর্কে আমি বিস্তারিত জানি না, কিন্তু আপনাদের কাজটা কি একটু বলে দিন। জি জি জি, প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলে দিন ভাই। আপনার কথাটা একটু বেজে আসছে, আমি বুঝতে আচ্ছা, পারিনি। আমি বলছি W3 সলিউশন সম্পর্কে আমি কিন্তু মানে তেমন কিছু জানি না। আমি শুধু জানি আমাদের এক আচ্ছা সিনিয়র যুক্ত আছেন, যদি জি। সংক্ষেপে বলতেন শর্ট শর্ট করে। আচ্ছা, আমরা W3 সলিউশন মূলত আমরা হচ্ছে সফটওয়্যার ফার্ম, আইটি ফার্ম। আমরা এখানে মূলত সফটওয়্যার রিলেটেড সলিউশন গুলো দিয়ে থাকি, লাইক ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন, ড্যাশবোর্ড, ব্যাকএন্ডের কাজগুলো, ফ্রন্ট এন্ড ডিজাইন, ইউএক্স ইউআই ডিজাইন এন্ড ব্র্যান্ডিং ডিজাইন। তো আমরা মূলত কমপ্লিট একটা আইটি সলিউশন, আর সফটওয়্যার রিলেটেড যে সলিউশন বা সার্ভিসগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা দিয়ে থাকি। তার মধ্যে আমি হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইন রোলটা প্লে করতেছি, আর আনোয়ার ভাই উনি হচ্ছেন ডেভেলপার। আর আমাদের এই লাইভের পেছনে ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করছেন, এখানে আকলিমা আপু আছে, উনিও ফ্রন্ট এন্ড ডেভেলপার। তনয়, ও একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমার ফ্রেন্ড। এই তো মোটামুটি আমরা 5-6 জনের আমরা মোটামুটি একজন টিম, আমরা একটা টিম আর কি। W3 সলিউশন বলা যায় কমপ্লিট আইটি সফটওয়্যার সলিউশন। ধন্যবাদ। জি, আচ্ছা, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন র্যাপ আপ করতে পারি। আমি আবারও ধন্যবাদ আপনাদের দুজনকে, মনিরা আপু এবং নাজাশি ভাই, আপনাদের দুইজনকে একসাথে পেয়ে আসলে এটা আমিও যখন আনোয়ার ভাই আমাকে বলছিল আপনাদের দুজনকে আনবে, তখন আমিও জিনিসটা প্রথমত ইয়ে করতে পারিনি যে আপনাদের দুজনকে একসাথে এক স্ক্রিনে রেখে কোয়েশ্চেনের অ্যান্সার গুলা পাবো। এটা আসলে একটু তখন একটু আকাশ কুসুম কল্পনায় মনে হচ্ছিল, বাট তাও আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এটা আমাদের জন্য যতটুকু না আপনাদের প্রতি গ্র্যাটিটিউড, আশা করি আমাদের অডিয়েন্সও অনেক কিছু, অনেক ইনসাইটফুল ইনফরমেশন এখান থেকে পেয়েছে। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে অ্যাড করা, আমাদের সাথে আমাদের টিকটক লাইভে থাকার জন্য। তো আশা করি নেক্সট কোনো লাইভে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি এখানেই শেষ করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। তনয় কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপু আপনাদেরকে। ওয়ালাইকুম সালাম ভাই, আল্লাহ হাফেজ।